তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে রেনাল কার্সিনোমা। তো এই কোশ্চেনটা নিয়ে স্যার আমরা ওখানে পরে আলোচনা করব। তো দ্বিতীয় কোশ্চেনটাও গতবারই আসছে। গতবারে আসছে, এটা হচ্ছে 70 বছরের একটা পুরুষ এবং ওর ওখানে ওই বিপি আছে এবং রিটেনশন হয়েছে। ক্যাথেটারাইজেশন করার সময়ে ফোর স্কিনটা রিট্রাক্ট হয়ে গেছে, তার মানে হচ্ছে প্যারাফিমোসিস। থার্ড কোশ্চেনটা ছিল যে একটা বাচ্চার হচ্ছে পুয়ার স্ট্রিম অফ দি ইমিডিয়েট, তার মানে এটা হয়তো একটা কনজেন্টাল কন্ডিশন হতে পারে আর কি। আর একটা কোশ্চেন ছিল গতবারই, সেটা ছিল টেস্টিস টর্শন। তো এগুলো নিয়ে স্যার আমরা একটু পরে কথা বলবো, এবং এগুলো কিন্তু স্যার আমরা অনেকবারই কথাবার্তা বলেছি স্যার। আর এটা হচ্ছে স্যার টেস্টিকুলার টর্শন, এটা আগের বার আসছিল না, কার্সিনোমা। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আর এইটা হচ্ছে ফরেনার্স গ্যাংগ্রিন, এটাও আসছে জুলাইয়ের 2024-এ। জুলাইয়ের 24-এ আরেকটা কোশ্চেন আসছিল, এটা হচ্ছে ব্লাডার ইনজুরি, যেটা নিয়ে আমরা বোধহয় মাসখানেক আগে কথা বলেছিলাম। আরেকটা কোশ্চেন ছিল 24 সালের জানুয়ারিতে আসছিল, এটা ছিল মেটাস্টেটিক কার্সিনোমা অফ দি প্রস্টেট উইথ লো ব্যাক পেইন, তার মানে কার্সিনোমা প্রস্টেটের একটা কমপ্লিকেশন। 23 সালের জুলাইতে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে 60 বছরের একটা মেল এবং ওর অ্যাকিউট টেনশন নিয়ে আসছে এবং তাকে সেভারাল টাইমস ক্যাথেটারাইজেশন করতে যেয়ে ফেল হয়েছে কি, তার থেকে কোশ্চেন। এবং জুলাইয়ের 23-এ আরো একটা কোশ্চেন আসছে, যে এটা হচ্ছে টেস্টিকুলার টিউমার। জানুয়ারি 23 একটা কোশ্চেন আসছে, একটা পেশেন্টের লুটস আছে, বয়স আছে 75 এবং তার টেস্টিস খুলে গেছে, তার মানে হচ্ছে ইট ইজ অর্কাইটিস। জানুয়ারি 2022 একটা কোশ্চেন আসছে, এটা ছিল একটা লং কোশ্চেন এবং এটা হচ্ছে লুটস নিয়ে আসছে বিএসপি। 21-এর জুলাইতে একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে টিউআরপি করা হয়েছে এবং টিউআরপি করার পরে তার ইনকন্টিনেন্স হয়েছে এবং তার ম্যানেজমেন্ট। জুলাইয়ের 21-এ আরো একটা কোশ্চেন ছিল, যে যার ওখানে লয়েন পেইন আছে, বাম পাশে হেমাসুরিয়া ছিল এবং লয়েন মাস, এবং সাথে হচ্ছে লেফট সাইডেড ভেরিকোসিল, তার মানে হচ্ছে সেকেন্ডারি ভেরিকোসিল টু রেনাল সেল কার্সিনোমা বা 21-এর জুলাইতে আরেকটা কোশ্চেন আসছিল, 42 বছরের একটা মহিলা এবং তার ওখানে রিকারেন্ট ইউটিআই নিয়ে এসে বারবার করে আসে এবং তাকে ইনভেস্টিগেশন করে দেখা গেছে তার বাইলেটারাল লয়েন মাল্টিপল স্টোন, তার মানে এটা হচ্ছে এটা হাইপারপ্যারাথাইরয়েডিজম। জানুয়ারির আহ 21-এর জানুয়ারিতে একটা কোশ্চেন আসছে, ইট ইজ কমপ্লিটলি এ কেস অফ লুটস ডিউ টু, তার মানে আমরা যদি একটু ফিরে দেখি যে এই গত 5 বছরে আমরা এই টপিকস গুলো কভার করেছি, তার একটা যেটা কার্সিনোমা, প্যারাফিমোসিস, ফিমোসিস অর মেটাল স্ক্লেরোসিস, টেস্টিকুলার টর্শন, টেস্টিকুলার টিউমার, মেলিনাস গ্যাংগ্রিনাম স্পুটাম, ইউরিনারি bladder injury, carcinoma of the prostate and its complications, BASP, orchitis, incontinence after TURP, varicocele secondary to renal cell carcinoma, multiple renal stone, hematuria, disease stent after nephrolectomy, retention with failed catheter। তার মানে আমরা গত 5 বছরে এরকম, এবং এই কোশ্চেন গুলো আপনার সাথেই প্রথম 1-2 বছর বাদ দিয়ে তারপরে তো সব সময় আপনি ইয়ে করছেন, এবং এগুলো আমরা কথাবার্তা বলেছি। তো তাহলে আমরা যদি একটু ফিরে দেখি যে আমাদের কারিকুলামটা কি, স্যার এই কারিকুলামটা স্যার আপনার বানানো, তো ওখানে ওই 7 নাম্বারে হচ্ছে লার্নিং কন্টেন্ট, তো 4-এর 3-এর 11-তে হইতেছে ইউরোলজি। তো এখানে ওই 7-এর 2-এর ভিতরে 2 ভাগে ভাগ করা হয়েছে, তার একটা হচ্ছে কোর কন্টেন্ট, একটা হচ্ছে স্পেশালিটি কন্টেন্ট। মনে আছে নিশ্চয়ই আপনার। স্যার এই কোর কন্টেন্টটা পড়ানো হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে,
বাট দিস কারিকুলামটা হচ্ছে এই নতুন যারা এখন আসছে আর কি, তারা সম্ভবত এরা এখনো ফাইনাল পার্ট পরীক্ষা দেয়নি, মানে এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু স্যার ওই ভাগ নাই আর কি। তো এখানে উম, যাই হোক না কেন আর কি, মানে এই পরিবর্তনটা তো করা হয়েছে কাজই আর কি। এবং এটা 48 নাম্বার পাতায় ওখানে আছে। এখানে টপিকস গুলো হচ্ছে কমন কনজেনিটাল অ্যানোমালিস, ইউটিআই, ক্যালকুলাস, রিটেনশন অফ দ্য ইউরিন, পিএইচপি, renal failure, hematuria, inguinoscrotal swelling and common urological malignancy। আর এরপরে এসে এই জিনিসগুলো রয়ে গেছে স্যার আপনার ওই থার্ড, ফোর্থ এবং ফিফথ ইয়ারে। তার মানে ইট ইজ আন্ডার দ্য কন্টেন্ট অফ দ্য স্পেশালিটি। তো এর ভিতরে নলেজের মধ্যে ওই আগের গুলো মোটামুটি একই রকম আর কি, কনজেনিটাল অ্যানোমালিজ, এবং তাই ঠিক আছে, মানে তারা ওখান থেকে স্টার্ট করলো এবং এটা তারা কন্টিনিউ করবে। সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে হচ্ছে নেফ্রেক্টমি, প্রোস্টেক্টমি, ইউরেথ্রোপ্লাস্টি, পাইলোপ্লাস্টি, urethrotomy, cystostomy, orchiectomy, dilations, optical urethrotomy, ESWL, PCNL, myotomy, amputations of the penis, মানে এই জিনিসগুলো আর কি। এবং এর ভিতরে আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সির মধ্যে বলা হয়েছে ওইগুলোই আর কি, প্রোস্টেক্টমি, নেফ্রেক্টমি, ইউরেথ্রেক্টমি, suprapubic hysterectomy, dilatation, orchiectomy, amputation of the penis, pyrorethrotomy, myotoplasty এবং সিস্টোস্কোপি। স্যার আমরা যদি একটু ইন্ডিয়ার দিকে তাকাই স্যার, ইন্ডিয়াতে একটা কারিকুলাম তারা 2005 সালে দিয়ে তারা এখন শেষ করে গেছে। 2005 সালের পরে নিউ কারিকুলাম তারা দিয়েছে 2022-এ, মানে এর মাঝখানে আর আমি দেখলাম ওই 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত ওদের যে কারিকুলাম ওই রেসিডেন্সি আমাদের কাছাকাছি। আর এখন যেটা দিয়েছে আর কি, এটা হচ্ছে ABC, এটি হচ্ছে জুনিয়র রেসিডেন্সি প্রোগ্রাম, এবং এটা হচ্ছে 3 বছরের জন্য। এবং এইটা তারা যখন কমপ্লিট করবে দে উইল বি এবল টু অ্যাপিয়ার ইন MS জেনারেল সার্জারি। এবং এর ভিতরে এই টপিকস গুলো আছে কি, 1 নাম্বারই হচ্ছে কিন্তু ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জারি, কার্ডিওভাস্কুলার, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, GI সার্জারি, প্লাস্টিক সার্জারি, ইমার্জেন্সি, ট্রমা ইত্যাদি প্রফেশন। আর বি ফেজে হইতেছে সিনিয়র রেসিডেন্ট প্রোগ্রাম, মানে এরা কিন্তু হচ্ছে স্যার যারা জেনারেল সার্জারি পড়তেছে আর কি, এবং এদের ভিতরে এইগুলো কিন্তু শর্টকাট করে ফেলেছে আর কি। মানে এইটা হচ্ছে আইদার সে এ কম্পোনেন্টটা পড়বে, বি কম্পোনেন্টটা পড়বে, সি কম্পোনেন্টটা পড়বে। এটা 5 বছর, 5 বছর পরে দে উইল বি MS and MCH, এবং এর পরবর্তী পর্যায়ে হচ্ছে পোস্ট সিনিয়র রেসিডেন্সি ফেলোশিপ। এখন এই ইউরোলজির ভিতরে কি কি টপিকস গুলো এইটা আমি এখনো খুঁজে পাই, তার মানে ওখানে আছে। আচ্ছা, এইটা হচ্ছে বিলেতে। এতে এইটা আপনার এখনো কিন্তু টোটালি চেঞ্জ করে ফেলেছে। এই কারিকুলামটা হচ্ছে 2023 সালের জুলাইতে, এবং এর আগ পর্যন্ত কিন্তু অন্যরকম ছিল। স্যার আমি এগুলো কেন বলতেছি স্যার আপনি এমনি করে নেবেন। তাহলে এইটা হচ্ছে ফেজ এ, তো হচ্ছে 2 ইয়ার্স, এবং 2 ইয়ার্স এর ভিতরে স্কোর আমাদের মতো নাকি। ফেজ 2 টা হচ্ছে 4 বছর, এই 4 বছরের ভিতরে হচ্ছে ইলেকটিভ জেনারেল সার্জারি সবার জন্য আর কি, মানে যারা জেনারেল সার্জারি পড়বে, ইমার্জেন্সি জেনারেল সার্জারি। এবং মজার ব্যাপার কোশ্চেন তারা কন্টিনিউ করতেছে আর কি, এবং এর সাথে অবশ্যই যারা এটা পড়তেছে ওদেরকে ইলেকটিভ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি। আর এই ডাইন পাশেরটা থেকে যে কোনো একটা, যে কোনো একটার ভিতরে রয়েছে ব্রেস্ট সার্জারি, ট্রান্সপ্লান্ট সার্জারি, এন্ডোক্রাইন সার্জারি, ভাস্কুলার সার্জারি, ট্রমা সার্জারি, জেনারেল সার্জারি অফ দি চাইল্ডহুড। এই যে এই রিমোট এবং রুরাল সার্জারি এর ভিতরে নিয়ে গেছে তারা হচ্ছে ইউরোলজি। মানে এইখান থেকে এই পোর্শনটা যারা নিবে তাদেরকে কিন্তু এটা মোটামুটি ডিটেলস, তার মানে ওরা ইউটিআই পড়বে, ইউরোলজিক্যাল অনকোলজি পড়বে, ইউরোলজিক্যাল ইমার্জেন্সি পড়বে, টিউআরপি তাদেরকে শেখানো হবে, তারা পড়বে। তার মানে হলো যে ছেলে এইখানে এই পোর্শনটা নিবে তাকে এই জিনিসগুলো সবগুলো শেখানো হবে। ফেজ 3-তে যে ওই ইলেকটিভ জেনারেল সার্জারি সে কন্টিনিউ করে গেল, ইমার্জেন্সি জেনারেল সার্জারি সে কন্টিনিউ করে গেল, এবং সাথে এই জিনিসগুলো, এবং এর সাথে এর যে কোনো একটা। এখন জিনিসটা হচ্ছে এই যে এরা ইউরোলজি কিন্তু জেনারেল সার্জনদেরকে শুধুমাত্র ইনক্লুড করেছে
রিমোট এবং রুরাল সার্জারি কম্পোনেন্টে, মানে এই সাব ডোমাইনটা যারা ওখানে চয়েস করবে, আমরা যদি আমেরিকার দিকে তাকাই, এইটাও কিন্তু একেবারে চেঞ্জ করে ফেলছে আর কি। PG1, PG2, PG3, PG4, PG5, এখানে কিন্তু তারা জেনারেল সার্জনকে, ইউরোলজি, অর্থোপেডিক্স, এগুলো নেই স্যার তাদের। এখন ওদের দেশের সাথে হয়তো মিলবে না আমাদের আর কি, দ্যাটস রাইট আর কি। এখন এইগুলো চেঞ্জ গুলো কেন আসছে স্যার? আমি এর ব্যাকগ্রাউন্ড গুলো পড়লে যদি দেখা যায় যে স্যার এর কারণটা দিয়েছে ওরা এই, যে এখনই জেনারেল সার্জনদের দায়িত্ব অনেক, কারণ ওরা মাস্টারি করবে। 2 নাম্বার হইতেছে যে ওদের নিজস্ব ডোমাইনের বাইরে যে সমস্ত স্পেশালিটি ডোমাইন আছে, ওর ভিতরে কতগুলো টপিকস, এইগুলো ওরা সামাল দিতে পারবে না। যেমন অ্যাজ পার এক্সাম্পল, আমরা যদি নেফ্রেক্টমি করতে যাই, ভুল ভ্রান্তি হয়ে যাবে। আমরা যদি নিউরোসার্জারি করতে যাই, তাহলে এখানে সেই জন্য ওরা ওখান থেকে বের করে নিয়ে আসে। এখন আমাদের তো ওই পর্যায়ে আমরা এখন এসে পৌঁছাইনি স্যার। যদি ওই পর্যায়ে না পৌঁছানো হয়, তাহলে আমাদেরকে যে সমস্ত কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, ওগুলো কিন্তু ওইভাবেই দেওয়া হয়েছে। ওরা কিন্তু খুব একটা ডেপথে কিন্তু ঢোকেনি। মানে আমার জিনিসটা হইতেছে এই, যে আমরা যখন কোশ্চেন করতেছি বা যখন মডারেট করব, এবং অনতি বিলম্বে বা হয়তো তাড়াতাড়ি হয়তো চেঞ্জও চলে আসবে স্যার, তো এই চেঞ্জ গুলো আসার জন্য আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরা ইউরোলজি পড়ে হয়তো সামাল দিতে পারবে স্যার। জাস্ট স্যার 1 মিনিট স্যার। সেলিম, আমি ক্লাস হ্যাঁ স্যার, তাহলে স্যার এই নলেজটুকু আমরা নিয়ে আমরা এখন গাই ওইটা আর কি। যেমন স্যার অ্যাজ পার এক্সাম্পল, গতবারের যে তাহলে কোশ্চেনটা সেটা আমাদের যে ছিল, বর্তমান যে অবস্থা, হ্যাঁ জি স্যার, হ্যাঁ, তাহলে পরে আমাদের কি তাহলে কোনো ভুল আছে? আমাদের চেঞ্জ হবে। না না, আপনি ভুল নাই, আপনি 2005 ভুল নাই স্যার। পাস হওয়ার পরে কোনো কিডনিতে হাত হ্যাঁ হ্যাঁ দিছেন? হ্যাঁ, স্যার, 2005-6 এর পরে কোনো হ্যাঁ, কিডনি হ্যাঁ, অপারেশন করছেন? না, প্রোস্টেট করছেন? আমি তো সেইটাই বলতেছি, করেন নাই। না। কিন্তু একটা ছেলে বা একটা ছেলে আসবেও না যদি আমার কাছে, আসবেও না আমার কাছে। হ্যাঁ, একটা ছেলে যদি এখন ঢাকা চিটাগাংয়ের বাইরে পোস্টিং হয় এবং সেই পেশেন্ট যদি ওখানে ভর্তি হয়, ধরেন রংপুরে, তখন হয়তো তারা তো করতে হতে বাধ্য হবে। তাহলে তো আর করতে হয় তো। হ্যাঁ না হলে পরে যে হয় কি, ওই পেশেন্ট গুলিকে আবার পাঠাইতে হয়। হ্যাঁ? পাঠাইতে হয় হ্যাঁ এবং তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়ে ঢাকা শহরে, বা চিটাগাং শহরে গিয়ে। তার চেয়ে আপনি করে দেন সেটা ভালো। হ্যাঁ স্যার, আমি ওইটাই বলতেছি। তাই না? এটা হচ্ছে আরেকটা হচ্ছে জ্ঞানটা দরকার লাগে আমার। যে এই পেশেন্টটাকে আমি পাঠায় দিলে এই উপকার পাবে। আমি করব না। যেমন আমাদের ওয়ার্ডে একসঙ্গে ৫ টা রোগী ভর্তি করছে আবু মোহাম্মদ স্যার, ইয়ের প্রোস্টেটের। ৩ টা অপারেশন করছে, এই ৩ টাই মরে গেছে। তখন তো ডায়াথার্মিক মেশিন ভালো নাই একেবারেই। আর ওই যে ফলিস ক্যাথেটার নাই। হুম, বুঝছেন? তারপরে বাকি ২ টা আছিল যে, ওই ২ টারে হারুন ভাগায় দিছে। ওই ব্লিডিং দেইখা আর ওই ইয়ে দেইখা বলে, হুম, "আপনারা চলে যান।" অথচ আমি আর স্যারের সঙ্গে কিন্তু বাইরে অপারেশন করছি। ওই সময়ই করছি, পরেও করছি। এরকমভাবে মরে নাই। কারণ তখন আবার ইয়ে চলে আসছে। yes, ক্যাথেটার মানে এই যে ফলিস ক্যাথেটার চলে আসছে, আর উপর দিয়া মালিকাট ক্যাথেটার দিতে হয় না। ওয়াশ এত বেশি ইয়ে লাগে না। এগুলি চলে আসছে। তারপরে টিউআরপি চলে আসছে। আর তারপরে হাদিস স্যার যখন আসছে, তখন তো সমস্ত কিছু স্পাইনালে করতো এবং হাদিস স্যার তো ওই যে ইয়ে করা শুরু করলো। এই যে রেক্টিভিটি করা শুরু করলো। তো সবাই তখন বলল, "হ্যাঁ, রেক্টিভিটি তো অনেক ভালো। ব্লিডিং-টিডিং ইজিলি কন্ট্রোল করা যায়।" এবং এই যে রুবেলের কাছে রুবেলকে দেখলাম, তারপরে আমাদের সঙ্গে যে ইয়ে ছিল, ওরা আমিও ভালো অনেক অপারেশন করছি, করছে। আমিও অনেক করছি আর কি। হ্যাঁ, আমরা তো আমাদের ওয়ার্ডে তো আমরা করছি। কিন্তু এরপরে তো আমরা করি নাই। তো এখন এগুলি আস্তে, আস্তে সব ছাড়া পাবে। আস্তে আস্তে। এখন আপনি চাইলেও মেডিকেল কলেজে তো করতে পারবেন না। হুম, তার মানে কারণ আপনার একটা হইতেছে, ইয়ে আছে। আপনার এখন মানে আমাদের ৮ টা বা ১২ টা ১৩ টা মেডিকেল কলেজে অর্থোপেডিক্স, ইউরোলজি আর পেডিয়াট্রিক সার্জারি আলাদা হয়ে গেছে। ওখানে যদি ছেলেদেরকে না পাঠায়,
তাহলে তারা কিছুই দেখবে না এবং কিছু ইয়েও করবে না। পরে একটা পেশেন্ট নিয়ে একেবারে হতচকিত হয়ে যাবে যে আমি কি করবো এখন? যে একটা পেশেন্ট তার ব্লাডার ইনজুরি ছিল, সেই ব্লাডার ইনজুরিটা এবং রেক্টাল ইনজুরি ছিল এইটা ঢাকা মেডিকেল কলেজেই ডায়াগনোসিস করতে পারে নাই। এই পেশেন্টটা শক হয়ে চলে গেছে। তারপরে সমন্বিত আসছে। ওখানে ২ জন ৩ জন লোক দেখছে। তারপরেও বুঝতে পারি নাই। তারপরে তখন আমার চোখটা এত ইয়ে না। কিন্তু আমি হাত দিয়ে দেখে তারপরে ইয়ে করলাম কিন্তু তখনও ওটা রিপেয়ার করতে হবে। কারণ একজন রিপেয়ার করছে শুধু ব্লাডারের উপরটা রিপেয়ার করছে। কিন্তু ব্লাডার নেক পর্যন্ত চলে গেছে একদম ইয়ে পর্যন্ত ছিঁড়ে। তারপরে ইয়ে গেছে। তো ওইখানে সেলাই করার জন্য পরে ফজল নাসের নিয়ে আসলাম। সে সিস্টোস্কোপি করে দেখে তারপরে একটা ক্যাথেটার শুয়ে একটা প্লেন ক্যাথেটার দিল। সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমাদেরকে আরো কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবং আরেকটা বাট হচ্ছে যে জেনারেল সার্জন হিসেবে অনেক বেশি জিনিসগুলি জানতে হবে যে এইটা এই লোকের কাছে জানতে যাবে। হবে। রাইট, 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 রাইট। তো স্যার আমাদেরকে এখানে এমফাসিস দিতে বলেছে ওই আমেরিকা ছাড়া সব জায়গায় নলেজ যে এর মধ্যে এবং 1 অল বা দি 2 ইমার্জেন্সি হ্যাঁ, ইমার্জেন্সি ইমার্জেন্সি এবং গুলো ওই যে জানতে 2 হবে। বা 3 মেক্সিমাম 3 তারপরে না 4 এ যাবে না। তাহলে আমরা স্যার এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা সেজন্য ওই অপারেটিভ প্রসিডিউর গুলিতে এখনই নাই। এবং হ্যাঁ অপারেটিভ প্রসিডিউর সম্বন্ধে কোনো প্রশ্ন করা ঠিক না হয় না। না করা হয় না আর কি, মানে করা হয় না, করা ঠিকও না। কারণ আরেকটা হচ্ছে আরো একটা ব্যাপার আছে। খাতা দেখতে দিলে কিন্তু আপনি একটু পাজল হয়ে যাবেন। যারা একটু কাজ করছে ওখানে, তারা যেভাবে লিখবে অন্যরা লিখবে না। তখন আপনি একটু ইয়েতে পড়ে যাবেন। এবং কিছু, কিছু জিনিস লিখবে যেগুলি মনে হবে যে না এরা এগুলি কি ভুল লিখছে না উল্টাপাল্টা। কিন্তু আসলে ঠিক লিখছে ওরা। তবে স্যার আমাদেরকে ওই কায়দা করে নিয়ে আসতে হবে। আর পাকিস্তানে করেছে কি, পাকিস্তানে ওই আমাদের মতোই অনেকটা, কিন্তু ওরা এখন দুই ভাগে ভাগ করে ফেলছে। একটা আছে ফার্স্ট ফেলোশিপ, বাট কারিকুলাম কিন্তু ব্রিটিশের মতন স্যার ওরকম একদম একেবারে। স্যার এইটা কিন্তু এটাও কথা হচ্ছে যে কঠিন না। এখানেও দেখেন আমাদের বিএমডিসি তে একটা ইয়ে করছিল না ৬ মাস মেডিসিন অথবা সার্জারি মেডিসিন আর ৬ মাস হুম, সার্জারি অথবা গাইনি। এটা থেকে পরে তো ব্যাক করতে হইছে। তাই না? ইন্টার্নশিপ ছিল না এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৬ মাস মেডিসিন করবে আর ৬ মাস সার্জারি অথবা গাইনি। তারপর দেখা গেল যে সার্জনরা তারা গাইনির কিছুই জানে না। আর মহিলারা তো সার্জারির কিছুই বুঝে হ্যাঁ, না। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে, মানে আমি ওদেরকে তেল দেওয়ার জন্য বলতেছি না, মানে ওরা অনেক চিন্তা ভাবনা করে বানাইছে এবং চিন্তা ওরা ভাবনা করতে হয় যে এই যে হ্যাঁ, ওদের স্যার, যে এই যে ইউকে কারিকুলামটা হ্যাঁ, হ্যাঁ, এটা তো মানে তারা কয়বার এর মধ্যে তারা কিন্তু ৭ বার ৮ বার ট্রায়াল দিছে। বহুবার আর তাদের ট্রায়াল তো হচ্ছে অনেক বেশি ফিডব্যাক এর উপরে। অনেক আমাদের কি বেশি ফিডব্যাক ফিডব্যাক। দেয়? হ্যাঁ, আপনি হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করেন খেলবে যে ওটা কিছু হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে কিন্তু তুমি কি আমাদেরকে, করতে চাও সেটা বলতে পারবে না। হ্যাঁ, আমাদেরকে আলটিমেটলি হয়তো ওই পথের দিকে হাঁটতে হবে, কারণ তা না না, হলে ওইটা আমরা এই জিনিসগুলো হাঁটতে পারবো না। হবে ওদের এভিডেন্স। আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওদের প্রত্যন্ত অঞ্চলে এই ভাগটা আছে। হাঁটতে আছে। আর আমাদের হচ্ছে যে আপনি গিয়ে যখন বলবেন যে আমি এই ইয়ে শিখে আসছি, এই কি বলে ল্যাপারোস্কোপি শিখে আসছি তখন আপনার গ্রামে দিবে। আর আপনি বলবেন যে আমি কিছু জানি না আপনার ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিবে। আপনি ইউরোলজি শিখে আসছেন আপনার এই যে জাকিরের মতো হেপাটোলজি দিয়ে দিবে। এবং সেখান থেকে নড়ায় না। আমাদের সবার মাথার মধ্যে কিছু না কিছু পোকা আছে। এই পোকাগুলি আসলে দূর করতে হবে। অনেক সময় লাগবে। কিন্তু আল্টিমেটলি হয়ে যাবে। সবাই যখন বুঝবে হ্যাঁ, তখন করবে। হ্যাঁ স্যার, আলটিমেটলি চলে যাবে। তাহলে আমরা যদি গতবারের এই কোশ্চেনটা, মানে এইখানে যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে বলতেছি, তুমি যদি গতবারের সম্পূর্ণ কোশ্চেন গুলো যদি তুমি পড়ো, আমার কাছে কিন্তু একেবারে 2000 সাল থেকে সবগুলো কোশ্চেন আছে আর কি। আমি মিলিয়ে দেখেছি যে এইবারের এমন কোনো কোশ্চেন নাই যা আমরা গত 5 বছরে ডিসকাশন করিনি। কারণটা হইতেছে এর আশেপাশে দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। যেমন এই যে কোশ্চেনটা আমরা এই স্যারের হয়তো মনে পড়বে আর কি, যে একই রকম কোশ্চেন একে, মানে ভাষাটা চেঞ্জ করা। A 55 years old female presented with discomfort and heaviness in the right loin for 4 months. She was complaining of occasional hematuria. On examination, is mass is found. সোজা কথা, এটা কিছু না। ডায়াগনোসিস কি, 10টি ইনভেস্টিগেশন এবং
অপশন গুলো কিভাবে এটাকে খুব সহজ ব্যাপার। তার মানে হইতেছে এই যে এই দেখো যে এই ধরনের কোশ্চেন আমরা আগে কিন্তু পড়েছি। তাহলে এর ডায়াগনোসিস হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। এছাড়া তো যেহেতু হোয়াট ইজ দি বলতেছে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো দরকার নেই আর কি। 3 ইনভেস্টিগেশন, এখন এই 3 ইনভেস্টিগেশন যখন বলে দেবে তখন একটু ঝামেলা হতে পারে যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। তা কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটাও কিন্তু আমরা ওই ক্লাসে আলোচনা করেছিলাম। এটা আমার ইচ্ছায় না, ইব্রাহিমের ইচ্ছায় না, মারগুব স্যারের ইচ্ছায় না, বা কারো ইচ্ছায় না, এটা গাইডলাইন ওখানে বলে দিছে। এখন এইগুলো মনে করতে পারলে ভালো। তো সেগুলো কি কি? 1 নাম্বার হইতেছে যদি যদি সম্ভব হয়, যদি পাওয়া যায়, তাহলে নাম্বার 1 ইনভেস্টিগেশন ইজ দ্য কন্ট্রাস্ট এনহ্যান্স আল্ট্রাসোনোগ্রাফি। আর এছাড়া যদি 3টে বলে, আমি একটু টেকনিক্যালি লিখতে চাই যে ইমেজিং, এর ভিতরে এই সবগুলো দিয়ে দিলে তাহলে মানে 1 নাম্বার গাইডলাইন হইতেছে এটা। 2 নাম্বারে যদি বলে তাহলে যে এফএনএসসি গাইডেড কোর কার্ড বায়োপসি, এটা আমার কথাবার্তা না, আসতেছে কেন, যুক্তিটা হইতেছে যে এটা সত্য যে কিডনিতে ইমেজিং এর উপরে ডায়াগনোসিস করি কিন্তু সার্জারিতে যাওয়ার ইন্ডিকেশন আছে, এতে গাইডলাইন ভায়োলেট হবে না, কিন্তু এটা তো টিস্যু ডায়াগনোসিস পাওয়া যাবে না, ভুল হয়ে যেতে পারে। এবং সব থেকে বড় জিনিস হইতেছে যে you will not be able to get the immunohistochemistry, ওটা না পাইলে প্রয়োজন হলে টার্গেটেড থেরাপিতে যাওয়া যাবে না। আমি যদি এই কোশ্চেনটাকে অন্যভাবে দিই যে এই সিনারিও এই এর এফএনএসসি বা কোর কার্ড বায়োপসির প্রয়োজনটা কি, তাহলে ওই উত্তরটা ওইভাবে আসবে আর কি। এবং 3 নাম্বার হইতেছে স্টেজিং ইনভেস্টিগেশন। এখন স্যারের কাছে আমার কোশ্চেন হইতেছে ওরা বলে যে 3টে ইনভেস্টিগেশন, তাহলে এই 3টের মধ্যে কি এইভাবে লেখা ভালো, নাকি ওরা বলে দেবে যে স্যার আপনার ওখানে আইভিইউ কন্ট্রাস্ট এটাকে, মানে আমি টেকনিক্যালি সাজায় মানে করছি যে সব জন্য কভার করে যায়, মার্ক কিন্তু 1.5। তো আমার মনে হয় যে 1.5 মার্কে এইটুকু লিখতে পারা উচিত। মারগুর স্যার কি বলেন? এখানে কতবারই আমি কিন্তু বলবো যে আল্ট্রাসোনোগ্রাফি ঠিক আছে 1 নম্বর। তারপরেটা আপনি যে স্পেসিফিক বলছেন যেটা, এই যে মাল্টিপ্যারামেট্রিক এমআরআই অথবা সিটি রেনাল এনজিওগ্রাম, সেটা না বলে আমি বলবো সিটি স্ক্যান, কন্ট্রাস্ট সিটি স্ক্যান। তারপরে আপনার এফএনএসি, কারণ ডায়াগনোসিস করতে হবে। আমার স্টেজিং এর কথা বলে নাই। না বলেন, ওখানে ঠিক কিছু আছে? বলা আমার অপারেশনের জন্য লাগবে যেটা আপনি বলছেন ওই যে রেনাল এনজিওগ্রাম, যে আমি পার্শিয়াল নেফ্রেক্টমি করবো কিনা যদি টিউমার ছোট থাকে, বা করার জন্য সেটা। আর কোনটার বিষয়টা হচ্ছে যদি কোনো থাকে যে এটা কি ধরনের টিউমার। অনেক সময় বলে যে জাস্ট যদি এটা ওই যে এনজিও আছে না একটা, যেটা বেনাইন টিউমার একটা আছে। ওইগুলি যদি ডায়াগনোসিস করতে সন্দেহ হয় তাহলে পরে ওই এটা করতে হবে, মানে কোয়ান্টিটেটিভ প্যারামেট্রিক এমআরআই করতে হবে। হয়েছে। তাহলে আমরা এখন এইটুকুতে আমাদের আনসার হয়ে এখন যাবে। এখন আইভিউ এখন আর খুব একটা না। আপনি যদি হ্যাঁ, বলেন যে হ্যাঁ, আমি সিটি করব, ইউরোগ্রাম করব, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। স্যার এখন আমরা একটু দেখে নিই আর কি, যে হুম। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান মানে আছে, এর কিন্তু হচ্ছে 88% হচ্ছে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি। সিটি ইউরোগ্রাম এটা ওর সাথে এটা করতে হবে কিনা গাইডলাইন এটা বলা নেই, পরে আমরা আসছি আর কি। বাট এইগুলো কিন্তু অস্পিতে দেওয়া হবে, এই ছাত্ররা তো পার্টিসিপেট করতে চায় না আর কি। আচ্ছা, এই ঘটনাটা হইতেছে এই যে সমস্ত জায়গাতে টিস্যু ডায়াগনোসিস একটু ঝামেলাজনক, সেই সমস্ত জায়গাতে ইমেজিং এ কিন্তু ট্রিমেন্ডাস উন্নতি হয়েছে। এই কন্ট্রাস্ট এনহ্যান্স আল্ট্রাসাউন্ডের সেন্সিটিভিটি হইতেছে 97%, এবং এর ছবিগুলো বোধহয় আমাদের আর দরকার নাই আর কি, তবু একটু দেখে নি আর কি। মানে এ শুধু এইটা না, এ করে কি এইটা দিয়ে ওই যে ওই রেনাল সেল কার্সিনোমার যে 5টা টাইপ আছে, ওই 5টা টাইপ এসে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারে। সেই জন্য এইটা হচ্ছে নাম্বার 1।
এটা যদি পাওয়া যায় তাহলে সিটি স্ক্যান করার দরকার নেই, এমআরআই করার দরকার নেই। এমআরআই এর উদ্দেশ্যটা হইতেছে যদি পয়সা থাকে তাহলে এমআরআই এর ইন্ডিকেশন হইতেছে পার্টিকুলারলি ইন চিলড্রেন, ইন জেস্টেশনাল ওমেন, এবং যে সমস্ত ক্ষেত্রে ভাস্কুলার ডেলিনিয়েশনের দরকার হয়। তার মানে আমি যদি মনে করি যে এই পেশেন্টকে আমি নেফ্রন স্পেয়ারিং সার্জারি করব, তাহলে সিটির সাথে অথবা সিটির পরিবর্তে এমআই করা যাবে, নট এমটিআই। আচ্ছা, বাট যদি আমার যদি থাকে যে আমি যদি থাকে কন্ট্রাস্ট এনহ্যান্স, মানে যদি বলে যে একটা ইনভেস্টিগেশন সব আছে আর কি, তাহলে হইতেছে কন্ট্রাস্ট এনহ্যান্স। কেন এই জিনিসটা গাইডলাইনে চলে আসছে আর কি। আর আমি যদি এমআরআই করতে পারি তাহলে সেই এমআরআই কিন্তু কনভেনশনাল এমআরআই করে লাভ নেই, ইট মাস্ট বি এমপি এমআরআই, মানে হচ্ছে মাল্টি প্যারামেট্রিক। এই মাল্টি প্যারামেট্রিক দিয়ে আমাদের নিশ্চয় মনে আছে রেনাল সেল কার্সিনোমা 5 ধরনের হয়। একটা হইতেছে ক্লিয়ার, একটা হচ্ছে পেপিলারি, একটা হচ্ছে ক্রোমোফোব, একটা হচ্ছে কন্ডাক্টিং সেল, অ্যান্ড আদার ইজ দি মেডুলারি। এই 5টাকে ভাগ না করতে পারলে কিন্তু ওখানে টার্গেটেড থেরাপি দেওয়া যাবে না। এই টিস্যু দিয়ে তো করা যাবেই, টিস্যু দিয়ে করার আগেই এমপি এমআরআই দিয়ে এটাকে আলাদা করা যায়। এখন এইটা মানে জেনে রাখা ভালো যে যদি এরকম একটা ব্যাপার স্যাপার মানে জানতে চায় কেউ, এটা আমাদের জানার দরকার নেই, মানে ওখানে রেডিওলজিস্টকে বলে দিলে হবে যে আই ওয়ান্ট দি এমপি এমআরআই স্ক্যান অফ দিস কিডনি। ওখানে বলে দেবে যে এইটা কোন ধরনের রেনাল সেল কার্সিনোমা। সো এটা কিন্তু গাইডলাইনে চলে আসছে। আর এগুলো তো যে কোনো আগের সময় স্লাইডটা আরেকবার একটু দিন, ছবিগুলো আছে। খালি 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 শট, খালি স্ন্যাপশট। আগে শুনে নে না, শোনা এবং বোঝা একসাথে যায় না। মানে হলো যে যদি মাল্টিপ্যারামেট্রিক এমআরআই পাওয়া সব জায়গায় অ্যাভেলেবল না, যদি পাওয়া যায় তাহলে এটা করতে হবে আর কি। আর এমআর ইউরোগ্রাফি মনে হয় না যে আর দরকার আছে আর কি। আর এই ইনভেস্টিগেশনের দরকার হইতেছে যদি ইফ আই ডিসাইড টু গো ফর দ্য পার্শিয়াল নেফ্রেক্টমি, তাহলে কিন্তু ওখানে এনজিওগ্রাম না করে করা। এমআরিওগ্রাফি কি ওই যে ইয়েতে হবে নাকি, মানে ওই যে ট্রানজিশনাল সেলে কি করতে হবে? কোনটাতে? ট্রানজিশনাল সেল যেটা, না স্যার, ট্রানজিশনাল সেলের কথা ওখানে আমি পাইনি স্যার। ওটা তো রেনাল সেল কার্সিনোমা, এটা মানে ইয়ে আর কি, মানে টিসিসি যেটা, না, টিসিসির কথা স্যার ওখানে কিছু বলা নেই, ওই যে কিন্তু রেনাল পেলভিস আর নিচের দিকে যেটা যায়, বাট এটা এটা বলা নাই ওখানে স্যার, এটা আর কি। আচ্ছা, আরসিসিতে লাগবে না, আরসিসি ঠিক আছে। হ্যাঁ শেষ লাগবে না। তাপ 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 বলে হলো যে আইডিয়ালি যদি আমি পার্শিয়াল নেফ্রেক্টমি করতে চাই তাহলে একে এনজিওগ্রাম লাগবে, তাহলে ভুল হয়ে যাবে। এই হচ্ছে গাইডলাইন যে কেন ওইটা 1 নাম্বার। যে ওই আমার কাছে যদি যদি অ্যাভাইলেবল থাকে তাহলে এই কন্ট্রাস্ট এনহ্যান্স আল্ট্রাসোনোগ্রাফি অথবা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই অথবা কন্ট্রাস্ট এনহ্যান্স, এটা হচ্ছে এভিডেন্স 2A। আর 3 নাম্বার হইতেছে মানে হাইয়েস্ট এভিডেন্স, মানে হলো বায়োপসি। সো ইটস এ গাইডলাইন। এইগুলো নিয়ে আমরা একটু চলে যাই। আর বি কোশ্চেনটা ছিল যে সার্জারি কি, বইয়ের কথাবার্তা এগুলো আমরা সহজে জানি যে কার্সিনোমাকে ওখানে আমরা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, অনলি 1A এর বেলাই হচ্ছে পার্শিয়াল নেফ্রেক্টমি 1A কিটা আমরা জানি, আর গুলোতে ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার এগুলো সরাসরি বই থেকে নেওয়া আর কি। একটা টার্মিনোলজি আমরা এটা নিয়েও কিন্তু কথা বলেছি, সাইটোরিডাকটিভ নেফ্রেক্টমি। তার মানে যদি কোনোভাবে যদি এইরকম একটা কোশ্চেন ভাইবাই বা কোনো জায়গায় যদি চলে আসছে যে হোয়াট আর দ্য ভ্যারাইটিস অফ দ্য নেফ্রেক্টমি, তারপরে একটা হচ্ছে পার্শিয়াল নেফ্রেক্টমি, রেডিক্যাল নেফ্রেক্টমি, সাইটোরিডাকটিভ নেফ্রেক্টমি, পেলিটিভ নেফ্রেক্টমি। আর ওই এনজিও এম্বোলাইজেশন কিন্তু নেফ্রেক্টমি না আর কি, কিন্তু এটাও কিন্তু এ মডালিটিস অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য রেনাল সেল কার্সিনোমা। এখন আমরা আমরা যদি দেখি যে ওই অন্য সমস্ত কারিকুলামে, যে কারিকুলামে যাই থাক না কেন আর কি,
ইমার্জেন্সি সার্জারি কিন্তু সব ফেজে, এটা একেবারে ফেজ 1 থেকে স্টার্ট করে ফেজ 5 পর্যন্ত চলবে। ওই PGY1, PGY2, PGY3, ওদের বেলায় কিন্তু এটা মাপ নাই। মানে সে জেনারেল সার্জনকে, তাকে, তার মানে হচ্ছে রেনাল ট্রমা তাকে পড়তেই হবে, মানে এতে কোনো কথাই নেই। তার মানে হইতেছে কেন কেন এর যুক্তিটা হইতেছে এই যে approximately 90% of the renal trauma is possible to treat by only conservative management, এবং এটার জন্য ইউরোলজিস্ট প্রয়োজন নেই, জেনারেল সার্জন ইজ এনাফ। সেই জন্য উই মাস্ট হ্যাভ এ ক্লিয়ার কাট আইডিয়া অ্যাবাউট দিস। মানে এটা আমরা সব জানি আর কি, যে এখানে কি হয় আর কি, মেকানিজম অফ ইনজুরি ইত্যাদি ব্যাপার। আমরা এও জানি যে এটা 5 ধরনের, একটা আছে 1 2 3 4 5, সবই এগুলো ইয়ের থেকে। আমাদের যে ইনভেস্টিগেশন একদম পরিষ্কার, মানে অল্টারনেট কোনো ইনভেস্টিগেশনই নেই। একটা আছে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। এখন যদি না থাকে তাহলে আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, সব করতে হবে। এইখানেই হচ্ছে দি ইম্পর্টেন্স অফ দি ইনভলভমেন্ট অফ দি জেনারেল সার্জন ফর দি ম্যানেজমেন্ট অফ দ্য রেনাল ট্রমা। মানে এটা এর ব্যাপার, এটা অ্যাকচুয়ালি মেইনলি কিন্তু ইউরোলজিস্টের ব্যাপার নয়। কোন জায়গায় পাঠাবো আমরা বলতেছি এখানে, এবং সব জায়গায় কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান করার দরকার নেই। যদি যে পেশেন্টের অ্যাবডোমিনাল ট্রমার সাথে গ্রস হেমাসিউরি আছে, অথবা যদি তার হাইপোটেনশন হয়ে যায়, এবং তাও ওখানে বল দেওয়া আছে, বিপি যদি 90 নিচে কমে যায়, যদি এটা বাচ্চা হয়, এবং যদি যে কোনো পেনিট্রেটিং মাস্ট গো পারে। এখন চিকিৎসাটা কি? চিকিৎসা হইতেছে যে ওই পেশেন্টকে আমরা সোজা ওখানে শোয়া রেখে দেবো, এবং it is applicable for almost all cases of the first, second and third grade and a portion of the proportion. First, second, third মানে হচ্ছে ওইটা এইটা মানে স্মল সাবক্যাপসুলার হেমাটোমা, লার্জ সাবক্যাপসুলার হেমাটোমা উইথ স্মল রেনাল টিয়ার। মানে হলো আসলে জেনারেল সার্জনদের মানে এত বেশি পড়ার প্রয়োজন, মানে মানে এত বেশি ডিভোশন দরকার, যে যে এটাকে হালকা ভাবে নিলে হবে না। মানে ওই একটুখানি যেটা বলি, এর সব সাথে রয়েছে রিসার্চ। তার মানে হলো যে আমরা ওই পেশেন্টটাকে শোয়া রেখে দেবো, অ্যান্টিবায়োটিক দেবো, এবং ইউ মাস্ট কিপ দিস পেশেন্ট আন্ডার ফলো, বাগি পাঠিয়ে দিলে চলবে না। ইউ আর টু গো ফর সিরিয়াল এস্টিমেশন অফ দি হিমোগ্লোবিন, এবং এবং আমি ওকে ইমেজিং করা হবে দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ দিন, এবং যদি ইউরিন লিকেজ হয় তাহলে ওর জন্য সার্জারি করার কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান পুট এ ডিজি স্টেন্ট। আর এর বাইরে যদি চলে যায়, যদি পেশেন্টের দেখা যায় যে ডিটোরিয়েট করছে, দেন ইউ ক্যান গো ফর সার্জারি। সার্জারিটা বোধ হয় এইখানে ওদের গাইডলাইনটা আছে এইটা, এই পেশেন্টের এক্সপ্লোরেশন পার্টিকুলারলি যদি সিঙ্গেল কিডনি হয়, এবং পার্টিকুলারলি যদি অন্য কিডনির যদি ফাংশন ইম্পেয়ার্ড থাকে, তাহলে গাইডলাইন হচ্ছে কোনো অবস্থায় জেনারেল সার্জনের হাত দেওয়াটা ঠিক হবে না। আরেকটা গাইডলাইন হলো অবশ্যই এনশিওর হয়ে নিতে হবে যে এই পেশেন্টের অন্য কিডনি আছে। কেন? একটু পরে আমরা ওখানে বলতেছি, প্রায় 500 জনের ভিতরে, মানে 500 জন না, বোধহয় 3000 জনের ভিতরে একজনের একটা কিডনি। সো রেনাল ট্রমা থেকে মেসেজ হইতেছে, you must be able to tackle all the cases of renal trauma except ওই সমস্ত কন্ডিশন গুলো বাদ দিয়ে, যে সমস্ত ক্ষেত্রে একটা কিডনি আছে অথবা এই সবগুলো তোমাকে ম্যানেজ করতে পারতে হবে। তার মানে ওই স্যার যেটা বললেন আর কি, যে তোমাকে আলটিমেটলি নেফ্রেক্টমি করতে পারতে হবে আর কি। তার মানে জেনারেল সার্জনকে অল ইমার্জেন্সি সার্জন হবে, এবং এটা একেবারে ইন্টিগ্রাল কম্পোনেন্টের অংশ। আমরা যদি এইভাবে যদি একটুখানি মেমোরাইজ করেন, যে আমাদের কারিকুলামে তো এটা আসি, যে কনজেনিটাল কিছু অ্যানামেলিস, তার ভিতরে একটা আছে অ্যাজেনেসিস। এখানে ইম্পর্টেন্সটা হইতেছে এই যে 3000 জনের ভিতরে মাত্র একটা কিডনি। এটা ইম্পর্টেন্সটা হইতেছে এই যে কিডনিটা থাকে ওই কিডনিটাকে হাইপারট্রফি হয়ে যায়। তার মানে হলো যে আমরা অন্য কোনো কারণে যদি পালপেট করি, তাহলে আমরা রেনাল লাম্প পালপেবল করতে পারি। তার মানে হলো এ সিঙ্গল পালপেবল সলিড কিডনি ইট ইজ নর্মাল। এবং বিশেষ করে যদি ওই পেশেন্টের যদি রেনাল ট্রমা থাকে, অথবা যদি কোনো কারণে আমরা কিডনিকে হাত দিতে হয়, তাহলে ইউ মাস্ট কনফার্ম দ্যাট দি অপোজিট কিডনি ইজ নর্মাল। দ্যাট ইজ দি ইম্পর্টেন্স অফ দি
solitary kidney or the renal genesis, and other is ectopic kidney. Ectopic kidney কিন্তু 500 জনের ভিতরে তোমরা আচ্ছা আমি মিউট করে হ্যাঁ আমি মিউট করে দিচ্ছি কথা এটা খালি কি হলো হ্যাঁ ঠিক আছে খালি কথা কয় মানে এটা কথা কইলে শোনে কখন আল্লাহ জানে আচ্ছা এর ইম্পর্টেন্সটা হইতেছে একটা পেশেন্ট যদি রিপিটেডলি ইউটিআই নিয়ে আসে মানে অ্যাকচুয়ালি জেনারেল সার্জনকে ডিল করতে বলছে তিনটি জিনিস তার একটা হচ্ছে ক্যামাস ইউরিয়া তাতে সবগুলো কন্ডিশন চলে আসে রিকারেন্ট ইউটিআই অ্যান্ড 4 স্কিন প্যাথোলজিস আমরা আসতেছি বিশেষ করে যদি আইলিয়াক টাইপ হয় দেন ইউ ক্যান কনফিউজ ইট উইথ দি অ্যাপেন্ডিক্স লাম্প বা মাস তখন ঝামেলা হয়ে যেতে পারে আর বাদ বাকিগুলো আমার কাছে মনে হচ্ছে যে পড়ার দরকার নেই আর একটা হর্ষ কিডনি এই হর্ষ কিডনিও কিন্তু 400 জনে একজন এটা কিন্তু কম না এবং জেনারেল সার্জনে ইনভলভমেন্টের কারণটা হইতেছে এই যে হর্ষ কিডনি থাকা মানেই কিন্তু অন্য কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে so if you detect it either by the ultrasonography or any means you must start the other congenital anomalies এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পিউজি অবস্ট্রাকশন থাকে আর কি এবং এই সমস্ত কিডনিতে কিন্তু হয় এবং এদের বেলায় কিন্তু ওয়েলস টিউমার ইনসিডেন্স কিন্তু হাই সো আমাদের অন্য কোনো কারণে যদি নাও পড়তে হয় তাহলে এই তথ্যগুলো আমাদের জানার দরকার অ্যাজ এ জেনারেল সার্জন রেনাল সিস্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং এটা কারণটা হইতেছে এই যে রেনাল সিস্ট 2 রকম না এখন হচ্ছে 3 রকমের কমনেস্ট সিস্ট ইজ দ্য স্পোরেটিক রেনাল সিস্ট এবং এটা আমাদের যে কোনো কারণেই যদি আমরা যদি অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করি বা সিটি স্ক্যান করি বা এমআরআই করি যাই করি না কেন সেক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু এটা রিপোর্ট করবে যেমন আমার একটা আছে 2 সেন্টিমিটারের মতো ওরা কিন্তু নিয়ে জেনারেল সার্জনের কাছে চলে যাবে যে স্যার আমার তো কিডনিতে এরকম একটা ইয়ে আছে আমাদেরকে জানতে হচ্ছে এই যে আমাদের এই স্পোরেডিক সিস্ট যদি 5 সেন্টিমিটারের কম হয় এবং এটা যদি সিম্পল সিস্ট হয় তার মানে হচ্ছে ওর ভিতরে কোনো সেপ্টা নাই ফ্লুইড ইজ ক্লিয়ার তাহলে এবং যদি এটা পেইনফুল না হয় তাহলে আমাদের ওর কোনো চিকিৎসার প্রয়োজন নেই তার মানে হচ্ছে ওকে আর ইউরোলজিস্টের কাছে পাঠাবার দরকার নেই রাদার ইউ শুড কিপ দিস পেশেন্ট আন্ডার ক্লোজ ফলো আপ উইথ ইমেজিং দ্যাট whether it is causing any symptoms or enlarge তার মানে হচ্ছে রেনাল সিস্ট আমাদেরকে এই জন্য জানার প্রয়োজন আছে আরেকটা রেনাল সিস্ট হচ্ছে অ্যাকওয়ার্ড রেনাল সিস্টিক ডিজিজ এই ঝামেলাটা হইতেছে এই যে এখন একটা বড় পার্সেন্টেজ অফ দি পেশেন্ট কিন্তু কিমোডায়ালাইসিস চিটাগং মেডিকেল কলেজে বোধহয় 48টার মতন আছে একটা খালি পাওয়া যায় না এই 10 বছর পরেই কিন্তু এর বাইলেটারাল কিন্তু রেনাল সিস্ট হয়ে যায় এবং এর নামই হইতেছে এআরসিডি এবং এই এআরসিডি যখন থাকবে তখনই এই পেশেন্টে কিন্তু রেনাল সেল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকবে মানে অলমোস্ট 20% ক্ষেত্রে কিন্তু রেনাল সেল তার মানে হলো যে সমস্ত পেশেন্ট ইজ আন্ডার কিমোডায়ালাইসিস দূর দূরান্তে যে সমস্ত সার্জনদের পোস্টিং থাকবে ওদেরকে এই সমস্ত পেশেন্টদেরকে ফলো আপ করতে আমাদেরকে পারতে হবে last but not the least is the polycystic kidney disease এটা 2 ধরনের হয় একটা হচ্ছে PKD1 জিনের জন্য একটা হচ্ছে PKD2 জিনের জন্য PKD1 জিনটা আছে 16 নাম্বার ক্রোমোজোমের শর্ট টার্মে আর PKD2 জিনটা আছে আর কি 4 নাম্বার ক্রোমোজোমের শর্ট টার্মে এবং এদের ইম্পর্টেন্সটা হইতেছে এই যে ফ্রিকুয়েন্টলি দিস polycystic of the kidney as it is a dominant autosomal disease so এটা জানার দরকার আছে এবং তাদেরকে অ্যালার্ট করে দিতে হবে এবং frequently it is associated with the cyst of the other organs particularly liver pancreas এবং 30 বছর পর্যন্ত মোটামুটি এরা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে এবং এর পরবর্তী পর্যায়ে যে প্রবলেমটা তারা নিয়ে আসে তারা হচ্ছে
abdominal pain, hematuria and mass. এবং এই পেইন, hematuria এবং মাস ইজ এ ট্রাইপস অফ দ্য রেনাল সেল কার্সিনোমা, আমরা যেটা অলরেডি পড়ে আসছি আর কি, ফলে এর সাথে কনফিউজ না করা উচিত। নাও ইউ কাম টু দ্য ইউটিআই। ইউটিআই যদিও ইট ইজ বেসিক্যালি ইটস ডিজিজ অফ দি মেডিসিন, তা ঠিক আর কি, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে ইউটিআই এর সাথে it may be complicated in the form of the renal abscess. Renal abscess এর যে কোনো অর্গানিজম দিয়েই হতে পারে, দ্যাট ইজ ট্রু, বাট দি কমনেস্ট অর্গানিজম ইজ ইকোলাই। এবং এই রেনাল অ্যাবসেস থেকে কিন্তু পেরিনেফ্রিক অ্যাবসেস চলে যেতে পারে আর কি। আমার ডান্ডা সেশন মোবাইল কি পটিব? না, আমি আবার মিউট করে দেওয়া ছাড়া পছন্দ, ওরা মাঝে মাঝে আনমিউট করে বলে কথা কইতে থাকে। আচ্ছা, তাহলে গেল এটা। এর ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে আমাদের কাছে এই পেশেন্ট যখন নিয়ে আসবে সে সময় কিন্তু সার্জন থেকে ডিল করতে পারতে হবে আর কি। মানে আমাদের তথ্যগুলো জানার দরকার। দিস পেশেন্ট উইল কাম টু ইউ অ্যাজ এ ফিভার, ব্যাক পেইন, abdominal pain, and examination may reveal costovertebral angle tenderness, এবং সিটি স্ক্যান ইজ দি ইনভেস্টিগেশন অফ চয়েস। যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই আল্ট্রাসাউন্ড করলে হবে, এবং ইউ মাস্ট গো ফর রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনস অফ দি ইউরিন। অ্যান্টিবায়োটিক দিয়ে আর্লি স্টেজ চিকিৎসা করা যাবে, পারকিউটেনাস অ্যাসপিরেশন করা যেতে পারে, বাট আলটিমেটলি যদি এটা সাইজ যদি 5 সেন্টিমিটার উপরে হয়ে যায় তাহলে ইট মে নিডস ওপেন সার্জিক্যাল ড্রেনেজ। টিউবারকুলোসিস সম্পর্কে আমরা বহুবারই পড়াশোনা করেছি আর কি, এবং এর ভিতরে অন্যতম কারণ হইতেছে যে রেনাল টিউবারকুলোসিস কখনোই প্রাইমারি হয় না, ইট ইজ অলওয়েজ সেকেন্ডারি, এবং অন্যতম একটা প্রেজেন্টেশন হইতেছে পেইনলেস হেমাচুরিয়া। এবং আমাদেরকে কনফিউশন রাখা উচিত নয় যে একটা পেশেন্ট যখন রিকারেন্ট ইউটিআই নিয়ে আসবে, পার্টিকুলারলি এই ট্রপিক্যাল কান্ট্রিতে, পার্টিকুলারলি বাংলাদেশ, ইন্ডিয়া, যদি দেখা যায় যে পার্টিকুলারলি ব্যাকটেরিয়া, মানে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে যদি কোনো ব্যাকটেরিয়া না পাই তাহলে আমাদেরকে মনে করতে হবে যে মে বি ডিউ টু রেনাল টিবি। এবং দি গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক modalities is the urine culture, যদি অনেকদিন টাইম লাগে আমরা নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট করে ঘন্টা খানেকের ভিতরে, বাট এটা কিন্তু সেন্সিটিভিটি অত হাই নয়। তার মানে হইতেছে যে আমাদেরকে রেনাল ইনফেকশন সম্পর্কে যখন আমরা ভাবনা চিন্তা করবো সে সময় আমাদের ইনভলভমেন্টের ভিতরে একটা হচ্ছে পেরিনেফ্রিক অ্যাবসেস and another is the renal tuberculosis. ইউরোলিথিয়াসিস, এটা আমার কাছে মনে হয়েছে বা সব গাইডলাইন যে জেনারেল সার্জনদের বোধহয় এটার ইনভলভমেন্ট খুব কম হবে। কারণটা হলো যে মোস্ট অফ দি কেসেস একমাত্র রেনাল এবং ইউরোট্রিক কলিক ছাড়া আর সবগুলো হচ্ছে রুটিন কেস। এখন এই সম্পর্কে মারগুপ স্যার একটু বলতে পারেন নাকি যে এইগুলো তোরা পড়বে renal stone, ureteric stone, unless and until the patient will be presented as hematuria, আমার কাছে মনে হয় যে এটা বোধহয় সম্পূর্ণ বোধহয় ওদের ডোমাইনের মধ্যে। স্যার কি বলেন? স্যার, মারগুপ স্যার আছেন? আমি কানেক্টেড আছি? হ্যাঁ স্যার, আমাদের ওয়ার্ডে একটা রোগী ছিল, বুঝছেন? সেই রোগীটা ব্লাডার স্টোন। আমার আরেকটা রোগীর ছোট্ট একটা স্টোন ছিল, সেটা ওই যে সাজিদ মারা গেছে, সাজিদের কাছে পাঠাইছিলাম। সাজিদ ওটা জাস্ট আউটডোর হিসেবে করে দিছে, ভেঙে দিছে, বা চলে আসছে। আবার ওর কাছে পাঠাইছি, সেই রোগী 2 মাস 2.5 মাস ঘুরছে, পিজিতে ভর্তি হয় না, ওরা এই করে ওই করে ওই করে। পরে আমার একদিন বলে, ও দেখা হয়েছে, পরে আমার বলতেছে, এইভাবে রোগীরা পাঠায়েন না। একটা বকা দিচ্ছে, কারণ এই রোগীটা রসুল স্যারের আত্মীয়।
কারাতেও বুঝবেন যে এটা ভিতর দিয়ে আসবে না, মানে ভাঙতে পারবে না। ব্লাডার টিউমার হলে ফেলে দেন, ইরিটেড টিউমার হলে ফেলে দেন, আর নইলে পরে পাঠায় দেন যে ঠিক আছে ওরা ফালায় দেবে। কিন্তু ওই যে একদম টার্গেটেড যদি রেফারেল করতে পারেন তাহলে ভালো হয়। কিন্তু এই যে ঘুরবে রোগীরা, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদি সিওর হন যে এটা কোনো সেকেন্ডারি পার্ট ইয়ে না, এটার মধ্যে অন্য কিছু করার দরকার নেই, জাস্ট ডু এ সিস্টেক্টমি, মানে সিস্টোলিথেক্টমি, দ্যাট ইজ ফাইন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু ছোট হলে পরে খুঁজে পাবেন না, পরে আর ঝামেলা। আর বড় হলে পরে ওদেরকে পাঠাইলে পরে ঝামেলা বাড়বে। তাই ওইটা নিজে জাজ করা আর কি, আপনি করতে পারবেন কিনা এবং করার দরকার আছে কিনা। আর বাইরে পাঠাইলে পরে ওরা তো আসলে অনেক লম্বা লিস্টে পড়ে যায়, ঝামেলা হয়। ওকে, ঠিক আছে। ওইটা একটু চিন্তা করতে হবে। তার মানে আমাদের বর্তমান পরিস্থিতিতে ওই যারা এগুলো না আসতে পারবে তাদের বেলায় ওইটা করার জন্য এদেরকে এটা লাগবে। হুম, হুম। That's right, that's right আর কি। রুগী বললো যাবো না স্যার, আপনার কাছেই থাকবো। হুম হুম হুম। তো ওই যে জিনিসটা নিয়ে আমরা একটু বলতেছিলাম, 32 years old female present with the history of recurrent urinary tract infection. During evaluation, he was found to have the multiple opaque shadows on both lumbar region. তাহলে এখানে বলতেছে যে right for basic investigations during the initial evaluation. এটা 21 সালের জুলাইতে আসছে যে এই ধরনের একটা পেশেন্টের 32 বছরের মহিলা, বারবার করে ইউটিআই হচ্ছে। ওদেরকে জিজ্ঞাসা করেন কি বলবে। হ্যাঁ, কি কি ইনভেস্টিগেশন হবে বলো এবার, আমি একটু রেস্ট। আগে আল্ট্রাসোনোগ্রাম আচ্ছা, এখন সেটাও ঠিক আছে, ও যেটা বলেছে স্যার যে সিরাম প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথরমোন, সিরাম ক্যালসিয়াম, সিরাম ফসফেট, urinary and culture sensitivity. তাহলে ওরা বলতেছে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তারপরে মানে আমাদের এই যে সিনারিওটা দেখে এই যে she was found to have multiple radio opaque shadow, তার মানে হচ্ছে যে তার ওখানে এক্সরে কেউপি হয়েছে, তাই তো? তাহলে একে দেখে আমাদের কি মনে হচ্ছে? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনাই হচ্ছে বেশি আর কি, তাই তো? তাহলে তোমরা কত পার্সেন্ট রোগের প্রাইমারি হাইপারথাইরয়েডিজম থাকে, যাদের রেনাল কিডনি স্টোন আছে দুই দিকে বাইলেটারাল? রিকারেন্ট বলছে স্যার। সেখানে কি ফাংশনালি এটা দেখার দরকার না বেশি কিডনির? ওই জন্য তো স্যার আগে আল্ট্রাসাউন্ড আইভিউ করে তারপরে আইভিউর কথা বলেন নাই কেউ, বা রেনাল ফাংশন টেস্টের কথা বলেন নাই। আপনি বলেন আইভিউ করবো, রেনাল ফাংশন টেস্ট করবো, দ্যাট ইজ ফাইন। তারপরে আপনি কজ অফ দ্য রিকারেন্স সেটা দেখেন, কারণ আমরা এটা অপারেশন করতেই হবে, তার কিডনি ফাংশনটা দেখতে হবে এবং এটা কেন বেশি হচ্ছে সেটা দেখতে হবে। তারপরে দেখতে হবে তার ফিটনেস ফর জিএ, এটার ইভালুয়েশনের মধ্যে সেটা পড়ে। এখন এইখানে ওরা বলতেছে স্যার এই যে 3টা কোশ্চেন, স্যার তারপরে 1 নাম্বার কোশ্চেন আছে ফর বেসিক ইনভেস্টিগেশন ডিউরিং দ্য ইনিশিয়াল ইভালুয়েশন, 2 মান। তারপরে মেনশন 1 ইনভেস্টিগেশন দ্যাট ইজ এসেনশিয়াল ফর প্ল্যানিং অফ দ্য ট্রিটমেন্ট। 3 নাম্বার হচ্ছে মেনশন 3 কমপ্লিকেশনস ইফ দি পেশেন্টস রিমেইন আনট্রিটেড। তো এখন আমি অবশ্য স্যার অন্যভাবে চিন্তা করেছিলাম, মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে ওই আমাদের সিনারিও গুলো অ্যাকচুয়ালি মানে এমন ভাবে দিতে হবে মানে যেটা মানে কোনো অবস্থাতেই যেন ডাইন পাশে না যায়, মানে সিনারিওটা হবে টু দি পয়েন্ট, উত্তরটা হবে একটা অক্ষরে আর কি, তা না হলে ভুল হয়ে যাবে। যেমন যেমন স্যার আমার কাছে মনে হয়েছে ওই আর কি যে সিটি, এমআর অথবা আইবি
মানে আগে আমাকে ওটা কনফার্ম করে নিতে স্যার যেটা বললেন, এবং 2 নাম্বার হচ্ছে ওই যে ছেলে মেয়ে যেটা বললো আর কি, যে ইউরিন টেস্ট ইজ মাস্ট, এবং 3 নাম্বার হইতেছে ব্লাড কেমিস্ট্রি। কারণটা হইতেছে যে আমি তো ওখানে সিটি, এমআরআই, আইভি করে আমি কনফার্ম হয়ে গেছি যে 2 পাশের কিডনি কি অবস্থা, এবং এসব ওখানে পরীক্ষা করা হয়ে গেছে, এবং ব্লাডের ভিতরে সিরাম ক্যালসিয়াম, ফসফেট, ভিটামিন ডি, এবং এগুলো টার্গেট হইতেছে আমার প্যারাথরমোনের জন্য। এবং যেহেতু আমাকে চাই বলেছে আর কি, তাহলে আমি এই চারটেকে এইভাবে চিন্তা করেছি আর কি, মানে এই এখানে তো আজকের না আর কি, এটা বোধহয় 22 সালের কোন একটা ক্লাসে বোধহয় আমি কথা বলছিলাম আর কি। তো এইভাবে লিখলে কি স্যার হচ্ছে? কিন্তু স্যার আমি যেহেতু প্যারাথয়েড চিন্তা করতেছি, তার প্যারাথয়েড লোকেট করার জন্য সিস্টেম স্ক্যান বা আসতেছে সেটা তো 2 নাম্বার কোশ্চেন, মেনশন ওয়ান ইনভেস্টিগেশন দ্যাট এসেনশিয়াল, আসতেছে ওটা আর কি। আর 1 নাম্বার হইতেছে কি, যে 4 বেসিক ইনভেস্টিগেশন। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে স্যার। তাহলে এইখানে এই 4টে এইভাবে দিয়ে দিলে হয়ে যায়। এখন কথাটা হইতেছে এই, কেউ যদি এইভাবে লেখে সিটি 1 নাম্বার, 2 নাম্বার আইবিপি, তো মানে এই ঘুরে এগারায় 4টে দেওয়া উচিত, এই জন্য, কারণ 2 মার্ক তো, মানে এটা তো কম মার্ক। 2 নাম্বারটা হইতেছে মেনশন ওয়ান ইনভেস্টিগেশন দ্যাট ইজ এসেনশিয়াল ফর প্ল্যানিং অফ দ্য ট্রিটমেন্ট। প্ল্যানিং এখন আমি যদি যেহেতু ওই সিনারিও আর কি, তার মানে যদি আমাকে প্ল্যানিং করতে হচ্ছে, এটা তো ইন মেজরিটি অফ দি কেস ইট ইজ ডিউ টু এডিনোমা, তাই তো? তো এডিনোমা আমাকে লোকালাইজ করতে হবে, এর হরেক ইনভেস্টিগেশন আছে, এখন বলতেছে একটা, তাহলে আমি টেকনিক্যালি বলবো টিউমার লোকালাইজেশন বাই ওই সিস্টেম অফ স্ক্যান, 4D সিটি স্ক্যান, যে কোনো একটা করলে হবে আর কি, পিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, সিলেক্টিভ। মানে হলো যে আমাকে যদি 1 মার্ক দেয়, তাহলে আমার তো মনে হয় এটি একটা লিখলে হয়ে যাওয়ার কথা আর কি, মানে আমি আমাদের পড়ার জন্য মানে করে দিচ্ছি আর কি, যে এই 5টা দিয়ে কিন্তু লোকালাইজ করা যায়, তাই তো? আমরা বহুদিন থেকে খাইয়ে আসতেছি যে ইট ইজ দি সিস্টেমিক স্ক্যান, আর এর বেসিক প্রিন্সিপাল সব আমরা জানি, এখানে আর কিছু করার থাকে। মেনশন 3 কমপ্লিকেশন, সহজ ব্যাপার এটা আর কি। বনে কিছু কমপ্লিকেশন হবে, কিডনিতে কিছু হবে, কার্ডিওভাস্কুলার ব্রেনে হবে, যে কোনো 3টা দিয়ে দিলে চলে গেল আর কি। ইউরেটার নিয়ে আমরা খুব একটা কথা বলবো না। আর এইটা কিন্তু কয়েকদিন আগে, মানে হচ্ছে এই পরীক্ষার কয়েকদিন আগে এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে আর কি, যে এটা না আলোচনা হয়েছিল স্যার। হ্যাঁ, ফলে এটাকে আমি ওটাকে বাদ দিয়ে চলে যেতে চাচ্ছি, কারণ আরো কিছু জিনিসপত্র আমাদের আছে ওখানে। Complication চলে গেল, and now you come the retention of the urine and catheterization. এই কোশ্চেনটা 23 সালের জুলাইতে আসছে, এবং এটা নিয়েও কিন্তু একবার কিন্তু কথাবার্তা হয়েছিল বোধহয় আর কি। A 60-year-old man presented with acute retention of the urine, several attempts to catheterization. তার মানে হলো এই জিনিসটা কিন্তু গ্রামে গঞ্জে ঘটবে। এখন এইটা হ্যাঁ, মানে এটা খুবই যুক্ত হয়েছে আর কি, মানে ইভেন এটা সার্জন ছাড়াও কিন্তু যে কোনো ডাক্তারের বেলায় কিন্তু এটা কিন্তু ঘটবে আর কি। তাহলে এখানে বলতেছি যে 3টা কারণ, যে হোয়াট আর দ্য কজেস অফ ফিল্ট্রেশন। 2 নাম্বার হইতেছে হাউ ক্যান ইউ রিলিভ টেনশন, কারণ ও তো ব্যথা, এবং হাউ উইল সহজ কোশ্চেন কিন্তু আর কি, বাট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটা হতে পারে যে এটা এত বড় প্রস্টেট, যদি ইফ ইট ইজ ডিউ টু এনলার্জ প্রস্টেট, তাহলে ক্যাথেটার ক্যান নট বি নেগোশিয়েটেড। 2 নাম্বার হচ্ছে কনকমিটেন্টলি যদি ওখানে যদি সাথে দেখা গেল যে আগেও একবার কেউ করতে গেছে, দেয়ার ইজ স্ট্রিকচার অফ দি পুয়ার টেকনিক, দেওয়া ঠিক মতন হচ্ছে, বড় সাইজের ক্যাথেটার জেলি ঠিক মতন দেওয়া হয়নি,
পেইন কিল করা হয়নি, মানে আমার কাছে এই মানে এটা মারগুফ স্যার একটু বলেন। না, এটা প্রোস্টেট মানে অবসেশনটা বেশি সেটাই ঠিক আছে। এটা প্রোস্টেট হ্যাঁ, ঠিক আছে, অন্য কিছু ছিল না। প্রোস্টেটের কথাই বলতে হবে। স্ট্রিকচার হতে পারে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, এই বাস ঠিক আছে। আমরা ক্যাথেটার ফেল করার কারণ এটাই যে আনাড়ি হাতে দেওয়া, ফল্টি টেকনিক বা ফল্টি টেকনিক বা ইয়ে। আরেকটা হচ্ছে এটা কোনোভাবে সম্ভব না। অযথা করতে গেছে, ট্রাই করতে গেছে। হ্যাঁ, রাইট। একটা যদি হচ্ছে যে স্প্রিন্টার যখন টাইট হয়ে থাকে, মানে এত বেশি রাইট না, কিন্তু যেহেতু সবার সামনে করছে, ব্যথা ব্যথা কমায় নাই, কমায় নাই, রাইট। এই জন্য বা যে লুব্রিক্যান্ট দৈনিক মতো। হ্যাঁ, ওই সবগুলোই চলে আসছে পোর টেকনিকের ভিতরে। মানে সবগুলো তুমি এখানে ইয়ে করে দিতে পারো আর কি। যদি এটাতে না পারা যায় তাহলে কি করতে হবে, আনসার ফাংশন। আর যদি ওটাতে না থাকে তাহলে আলটিমেটলি হচ্ছে সুপ্রা পেবিক সিস্টোস্টোমি করবে আর কি। আর এর পরবর্তী পর্যায়ে যেহেতু ওটা বিএসপি পেশেন্ট, তাহলে এই সমস্ত ইনভেস্টিগেশন গুলোকে আমরা ইয়ে করে নিতে হবে। কিন্তু এখানে কিন্তু বইতে ভাগ করে দিছে কিন্তু আর কি। তার একটা হলো এসেনশিয়াল ইনভেস্টিগেশন, এডিশনাল ইনভেস্টিগেশন। এইগুলো হলো যে আমরা যদি এই পেশেন্টটাকে যদি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হিসেবে ধরে নিই, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? মানে হ্যাঁ, আমরা এই পেশেন্টটা অপারেশনের পরে হয়েছে। হ্যাঁ, মানে যে কোনো কারণেই তার সবগুলোর ইনভেস্টিগেশন কিন্তু এইভাবে গাইডলাইনে বইতে কিন্তু বলে দিতেছে, তোমাকে এইভাবেই যাইতে হবে। তো এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না। And now we come to the অত্যন্ত গুরুত্বপূর্ণ হইতেছে যে রিটেনশন। এটা আমরা জানি সবাই, যেটা দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকুট রিটেনশন আর হচ্ছে ক্রনিক রিটেনশন। ইম্পর্টেন্স ইজ দ্যাট যে ক্রনিক রিটেনশনের বেলায় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে ফ্রিকুয়েন্টলি দিস পেশেন্টস মে ডেভেলপ ডায়োরিসিস, এবং এই পেশেন্ট ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, এবং পার্টিকুলারলি সোডিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, এবং দিস পেশেন্ট মে ডেভেলপ হেমাচুরিয়া। সো ইট ইজ স্লো ডিকম্প্রেশন, এবং এই পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজেশন করে ওকে ক্লোজ ফলো আপে রেখে ডিহাইড্রেশন যদি হয় তাহলে কারেক্ট করতে হবে, এবং ইলেকট্রোলাইট মেপে তাকে ইয়ে করতে হবে। মানে এই রিটেনশন পুরো চ্যাপ্টারটা সম্পর্কে জেনারেল সার্জনের ইনভলভমেন্ট এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইনভলভমেন্ট, কারণ ও তো নিয়ে এসে হাসপাতাল ভেঙে ফেলে দেবে। অ্যান্ড নাও ইউ কাম টু দ্য প্রস্টেট। অ্যাকচুয়ালি প্রস্টেটের ব্যাপারটা ওই স্যার যেটা বললেন আর কি, যে আমাদেরকে যেহেতু গ্রামে গঞ্জে পোস্টিং হতে পারে, এবং আমাদের দেশ সব জায়গায় তো আর মানে এরকম না আর কি, বাংলাদেশে এখনো তো বাড়ছে আর কি। সো এই কোশ্চেন পড়ে রাখাবো। তার 22 সালের জানুয়ারিতে আসছে, একটা লং কোশ্চেন কিন্তু। A 75 years old man presented with voiding loops for nearly a year and showing worsening of the symptom for the last 3 months. মানে আমি দেখো ওই যে ওই ধীরে 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 নামতেছি, মানে এইগুলো সবগুলো কিন্তু গত 5 বছরের কোশ্চেন আর কি। What relevant information do you need to establish the underlying diagnosis? 2 number is right necessary investigations with rationale to reach your diagnosis. 10 mark. How will you plan to manage this patient based on your diagnosis? তার মানে হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা বড় কোশ্চেন, মানে এটা 25 মার্কের কোশ্চেন, 45 মিনিট সময়, সহজ কথা না, 45 মিনিটে তোমাকে এইভাবে লিখতে হবে। তাহলে আমাদেরকে রিলেভেন্ট ইনফরমেশন আমাদের পাওয়ার দরকার, সেটা হচ্ছে 5। আমি যদি এইভাবে যদি মানে ভাবিয়ে নিই যে আমাদের প্রবলেমটা হইতেছে যে ইট ইজ এ কেস অফ bladder outlet obstruction, most likely diagnosis is PSP. So we need to search whether there are any এই সমস্ত ফিচার গুলো তার আছে কিনা। তার মানে হলো আমাকে ও যেখানেই নিয়ে যাক না কেন, আমি বইয়ের গদের ভিতরে চলে যাবো, ওই সেই কুমিরের মতো নাকি। সো আমি জানি যে এটা যদি আমি ওকে টেনে নিয়ে এসে বিএসপির ভিতরে ঢুকায়ে দিয়ে এরপরে এই সমস্ত কোশ্চেন গুলো, এখন এইটা যদি 1 মার্কের হয় তাহলে আমার এতগুলো কিছু লেখার দরকার নেই।
যেমন আমি জানি যে আমাদের ওখানে বিএসপি অথবা যদি ব্লাডার আউটলেট যদি অবস্ট্রাকশন থাকে তাহলে ওর ওখানে বয়েডিং প্রবলেম থাকে অ্যান্ড দেয়ার ইজ সো আমি ওকে 5 মার্কের জন্য এইগুলো আমাকে কিন্তু বলতে হবে যে আপনার কি আর্জেন্সি আছে, টেন্সি আছে, মানে অল দিস কোশ্চেন নিডস টু আস্ক। কারণ কি ছিল আমার ছিল ওখানে যে কোশ্চেনটা হইতেছে হোয়াট রিলেভেন্ট ইনফরমেশন ইউ নিড। তার মানে এই সমস্ত ইনফরমেশন গুলো লাগতেছে না আমার, মানে আমি আমার মতো করে আর কি করছি আর কি, রাইট নেসেসারি ইনভেস্টিগেশন। ওই একটু আগে যা বললাম আমার সরাসরি গাইড দিতে, মানে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আসলেই এই ইনভেস্টিগেশন গুলো লাগবে। এখন এটা যেহেতু 10 মার্ক, এখন 10 মার্কের ভিতরে কিন্তু এইগুলোকে কিন্তু ব্যাখ্যা করতে হবে না স্যার। রেশনাল তো চাইছে ওখানে। 10 মার্ক মানে কিন্তু 58 মিনিট ধরে লিখতে হবে, এটা সহজ সহজ কথা না। তোমাকে ওই যে ওইখানে আছে যে রাইট নেসেসারি ইনভেস্টিগেশন উইথ রেশনালি, তার মানে আমি এখানে সংক্ষেপে লিখেছি আর কি, বাট এই সমস্ত ওয়াই ইউ ওয়ান্ট টু গো ফর ইউ রিটেন অ্যানালাইসিস 18 মিনিট সময় কিন্তু। কালচার তুমি কেন করবা, এডিটিং তুমি কেন করবা, পিএসএ তুমি কেন করবা, মানে এই সমস্ত গুলো ওখানে 18 মিনিটের জন্য। সিটা হইতেছে ট্রিটমেন্ট প্ল্যান, খুব ভালো কথা যে হাউ উইল ইউ প্ল্যান টু ম্যানেজ দিস পেশেন্ট বেসড অন ইউর। আমি আগে লিখে নেব যে অ্যাকচুয়াল প্ল্যান উইল তার মানে হলো আমি জানি যে এই সমস্ত কারণে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়, তার ভিতরে রয়েছে বিএসপি, ব্লাডার নেক স্টেনোসিস, ব্লাডার নেক হাইপারট্রফি, প্রোস্টেট ক্যান্সার, এই সবগুলো ট্রিটমেন্ট আমার পক্ষে লেখা সম্ভব নয় আর কি। তার জন্য আমি লিখে নেবো আর কি, সাপোজ ইট ইজ এ কেস অফ বিএসপি, দি কমনেস্ট প্যাথোলজি লিডস টু, তারপরে তো আমি নিয়ে এসে that may be the conservative treatment, that may be the সার্জিক্যাল ট্রিটমেন্ট, এবং তার ভিতরে হচ্ছে টিউআরপি ইত্যাদি 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 ইত্যাদি। এখন যেহেতু 10 মার্ক, 10 মার্কের মানে কিন্তু 18 মার্ক, এই 18 মার্কের ভিতরে কিন্তু এই একটা স্লাইড লিখে দিলে হচ্ছে না তোমাকে, এর সবগুলো তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। তাই তো স্যার নাকি? এই ছাত্ররা তোরা বুঝতেছিস তো? ছবি তুলতেছে আর ও ছবি তুলতেছে, আর যার হাতের লেখা স্লো বা হাতের লেখা খারাপ, আমার মনে হয় এই বেসিক প্রিন্সিপাল গুলো লিখে দিলেই চলে যাবে আর কি। 2024 সালের জানুয়ারিতে আরেকটা কোশ্চেন আসছে, is 75 years old man diagnosed as a case of carcinoma of the prostate on the medical treatment presented with intractable low back pain। তার মানে এটা হচ্ছে complications of the carcinoma of the prostate যে সমস্ত পেশেন্টের দিয়ে করা হয়। এর ভিতরে আমাদের হচ্ছে explain the probable cause of this clinical condition, মানে এই কন্ডিশনের ব্যাখ্যা দিতে বলছে ওখানে। What further investigation should be suggested? Write down the management of these patients. বলো এর কারণটা কি? তার সেকেন্ডারি বডি মেটাস্টেসিস হয়েছে। হ্যাঁ, তার মানে হলো যে এক্সপ্লেইন দ্য প্রবাবল কজ, তার মানে হলো যে এটা বনি মেটাস্টেসিস হয়ে গেছে, এবং ব্যাখ্যা দিতে বলছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে এক্সপ্লেইন দ্য কন্ডিশন। তাহলে মেটাস্টেটিক deposit to the lower lumbar vertebrae. Prostate, the most common site of origin for skeletal metastasis, and the bone involved most frequently are the pelvic bone and the lower lumbar vertebra. ব্যাখ্যা দিচ্ছি এই জন্য যে আমরা বলেই দিছে যে ইটস এ কেস অফ কার্সিনোমা প্রস্টেট আন্ডার কনজারভেটিভ ট্রিটমেন্ট, এবং ও ব্যাক পেইন হচ্ছে, আমি ওখানে বললাম যে ইট ইজ ডিউ টু মেটাস্টেটিক ডিপোজিট। কারণটা হইতেছে যে প্রস্টেট থেকে এই জায়গায় মেটাস্টেসিস হয় নেক্সট টু পেলভিস, অথবা ইট
সেটাই যে হবে তাও তো আর না, কি যে একেবারে সবসময় তা না। এটা তো ওইটার জন্য নাও হতে পারে। ইট মে বি ডিউ টু other causes of the fracture like the spontaneous fracture, new diseases জন্য। আর ওইখানে যেটা হচ্ছে এই আমার তো নিশ্চয় মনে আছে যে এটা অস্টিওব্লাস্টিক হয়, তাই না? এবং সেটা একটা কারণও আছে। কারণটা হইতেছে যে prostate carcinoma secretes a factor is known as the BMP4 এবং that induces endothelial cell to transition into blast। মানে হলো prostate carcinoma থেকে ওই BMP4 নামে একটা কেমিক্যাল ওখান থেকে আসে এবং এরা করে কি এন্ডোথেলিয়াল সেল গুলোকে কনভার্ট করে অস্টিওব্লাস্টে। ওই অস্টিওব্লাস্টের জন্যই ওখানে বোন নতুন করে ফরমেশন হয় এবং সেই জন্য এটার মেটাস্টেসিসটা হয়েছে এইরকম একটা ব্যাপার স্যাপার। এটা মনে করে রাখা ভালো হয়। তার মানে হলো যে ওইখানে যে সমস্ত এন্ডোথেলিয়াল সেল আছে সেগুলো BMP4 এর প্রেজেন্সে that will be converted into osteoblast and that osteoblast is a bone synthesizing cells। মানে এর ব্যাখ্যা আমরা দিয়ে দেবো। হোয়াট ফার্দার ইনভেস্টিগেশন সহজ ব্যাপার। আমরা এখানে ওই পেশেন্টের বেলা এখানে এক্সরে নাম্বার স্পাইন করবো, এরকম একটা ছবি আসতে পারে। সম্ভব হলে সিটি অথবা MRI। অবশ্যই ওই পেশেন্টের আমাদেরকে সিরাম ক্যালসিয়াম এবং অ্যালকালাইন ফসফেট করতে হবে, PSA লেভেল দেখতে হবে। এর সাথে আমরা একটু এগুলো একটু দেখে নিছি যে এইগুলো হচ্ছে MRI ইত্যাদি ইত্যাদি ব্যাপার। চিকিৎসা আমরা জানি এগুলো। এর ভিতরে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দি বাইফসফোনেট দেওয়া যায়, ডিনোসুমাব দেওয়া যায়, কর্টিকোস্টেরয়েড দেওয়া যায়, এক্সটার্নাল বিম রেডিওথেরাপি দেওয়া যায়। তার মানে হলো এই সামনের পরীক্ষাতে যদি এইভাবে এইরকম একটা দিয়ে বলে দিল যে আমরা এটাকে কিভাবে ওটাকে আমরা চিকিৎসা করবো, অল দিস আর দ্য মডালিটিস। মানে এই সম্পর্কে তো এগুলো বই থেকে নেওয়া হয়। আচ্ছা, এই 2021 সালের জুলাইতে আসে following TURP for benign enlargement of the prostate। এখন TURP করা হয়েছে a patient scam with the urinary incontinence during follow up। কোশ্চেন হচ্ছে what is the likely cause of this condition, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে which operative precautions would have prevented this type of complication। মানে কি ধরনের সাবধানতা নিলে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। How would you treat these patients initially? এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, লাগবে এই জন্যে যে আমরা যদি কাউকে দিয়ে TURP করায়ও নি তাহলে ও এই কমপ্লিকেশন নিয়ে দেখা গেল যে ও ঢাকা থেকে করায় ও চলে গেছে নান্দাইলে। তাহলে এই প্রবলেমটা যদি আমাদের জেনারেল সার্জন যদি ভালোভাবে যদি আমরা আত্মস্থ করে নিই তাহলে ওকে আমরা ওইখানে বসেই ম্যানেজমেন্ট করা সম্ভব, আনলেস অ্যান্ড আনটিল দ্য হাইলি সফিস্টিকেটেড ডিভাইস ইজ রিকোয়ার্ড। তাহলে আমরা একটু করে আসি যে এর কারণটা কি। বলো Injury to external urethral sphincter। What is the likely cause? আর কোনো কারণ এটা হতে পারে? একটু ভালো করে এই আর কেউ বলবি? আচ্ছা, আমরা একটু তাত্ত্বিক জ্ঞানগুলো একটু নিয়ে নিই। Yes, it is due to external sphincteric damage or impairment of the function। Mind it, impairment মানে হইতেছে টাইপস, এটা কিন্তু দুই রকম হতে পারে। প্রায় 30 to 40% ক্ষেত্রে it is temporary এবং majority will regain within few weeks। এবং এর কারণটা হইতেছে it's due to temporary irritations or swelling of the bladder, neck and surrounding tissues during TURP, but it may be the persistent। এই persistent হলো 1% ক্ষেত্রে,
টেম্পোরারি হচ্ছে 99% ক্ষেত্রে, এবং ওই টেম্পোরারি 99% ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে সে ভালো হয়ে যাবে, কিন্তু 40%। এবং এই যেগুলো পারসিস্টেড, কখন বলবো, যদি এটা 12 মাসের, মানে কোনো কোনো জায়গায় বলা আছে 6 মাস, এটা একেবারে সরাসরি আমেরিকান সোসাইটি অফ দি ইউরোলজির গাইডলাইন, বেলিয়ান লাভে যেটা আছে ও সরাসরি ওখান থেকে নিচ্ছে। মানে হলো 1 বছরের আগে ওকে বলা যাবে না যে আপনার স্পিংটার ড্যামেজ হয়েছে। মানে এই দিস ইনফরমেশন ইজ ভেরি ভেরি ভাইটাল। মানে ও টিওপি করে আসছে, অমনি বলে 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 যে এতে হবে যে না এটা ফজল করেছে, ফজল নাসের করেছে, এটা কিন্তু ড্যামেজ করে ফেলছে, না তা বলে দেওয়া যাবে না আর কি। ওকে বলতে হবে যে আরো সময়, আসেন, দৌড়দৌড়ি করেন না, আমি সময় মতন পাঠাবো। তার মানে হলো the important information is that it may be due to external damage, but it may be due to temporary impairment of the function. এবং এটা 12 মাসের আগে এটা বলে দেওয়া যাবে না। এবং কি প্রিপারেটিভ মেজার, আমরা জানি যে টিউআরপি করার সময় ফেরোমেন্টেনাম ইট মাস্ট বি আইডেন্টিফাইড ভেরি কেয়ারফুলি, এবং রিসেকশন করতে হবে এর ডিস্টালি, এর উপরে গেলেই কিন্তু ওখানে ইনকন্টিনেন্স হয়ে যাবে। এখন যদি ওই পেশেন্টটা যদি আমাদের কাছে আসে, এটা খুব ভালো কোশ্চেন আর কি, হাউ উড ইউ ট্রিট দি পেশেন্টস ইনিশিয়ালি। এই ইনিশিয়ালি ওকে কি করতে হবে, ওকে আমরা দেব অ্যান্টিকোলিনার্জিক, এই সমস্ত ড্রাগ ওখানে বাজারে পাওয়া যায়, অ্যান্ড পেলভিক ফ্লোর এক্সারসাইজ, এর নাম হচ্ছে কেজেলস এক্সারসাইজ। এই ভিডিও করে এখানে দেখানো হয়েছে, এটা নাও দেখলেও চলে আর কি, ব্যাপার should feel a তার to do pelvic floor exercises, sit or lie down. Do them while এ you অনেক breathe. ভিডিও আছে। Over time, that could hurt your bladder. Now tighten the same এর muscles নাম হলো to কেজেলস এক্সারসাইজ। your এর সাথে ব্লাডার রিট্রেনিং, the right muscles. lifestyle Try modification. So all these are Squeeze the muscles and hold for 10 seconds. At first, you may be able to hold the squeeze that long, but try to work up to 10 seconds and relax. তার মানে হলো যে আমাদের ওখানে যদি 0.5 ওই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এবং এটা Repeat that খালি sequence, নামগুলো লিখে দিলেই হয়ে squeezing যাবে। and relaxing. রাইট টু ডেফিনিটিভ মেজার, বলতে পারবা কি করা যায় এখানে যদি হই যায়? Artificial sphincter placement. Number 1 is the sling operation, and number 2 is the implantations of the artificial sphincter. মানে at least ওকে এটা বলতে হবে যে এরকম একটা অপশন আছে, আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, হয়ে গেছে। হলো 1 বছর আগে ওকে পাঠানোর দরকার নেই, কারণ ওখানে গেলেও অন্য কোনো ট্রিটমেন্ট করবে না। এই সমস্ত ক্ষেত্রে আমরা ওকে 2 নম্বর কোশ্চেনের এটা এটা রিসেকশন হবে। আমার মনে হয় কি, এই যে ওখানে তো পড়ায় অনেকেই আর কি, এর সাথে যদি এই সমস্ত ক্লাসগুলো যদি নিয়মিত করা হয়, তাহলে এর বাইরে দিয়ে আমি তো দেখলাম তো গতবারের একটা কোশ্চেন এর বাইরে দিয়ে আসেনি, আমি মিলাই দেখছি আর কি। মানে গত 5 বছরে যে কোশ্চেন আসছে এর এই ডান বাম উপরে পড়ছে, এইখানে যে সমস্ত ক্লাসগুলো আমি করাচ্ছি, অন্যজনে করাচ্ছে, বঙ্গবন্ধুতে ক্লাস হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজে ক্লাস হচ্ছে, তো ওই সমস্ত ক্লাসগুলোকে যদি ভালোভাবে খেয়াল করা হয়, মানে ঘটনাটা হলো কি, ওই শোনা আর এইটার ওই স্ন্যাপশট নেওয়া আলাদা জিনিস, তাহলে তো আর মানুষ শুনতো না। আচ্ছা, 2025 সালে, তার মানে এইবারই আরেকটা কোশ্চেন আসছে আর কি, a 70 years old uncircumscribed male developed edematous swollen gland penis following urinary catheterization to relieve acute retention of the urine due to PEP, and the foreskin is found retracted, forming the tight constant. তার মানে হয়েছে কি,
প্যারাফিমোসিস হয়ে গেছে, তাই তো? সহজ ব্যাপার। এখন এটাকে তুমি কিভাবে ইভেন্ট করবা, এটাও কিন্তু ভালো কোশ্চেন। তা তা নাহলে বিপদে পড়তে হবে। মানে হলো যে পেশেন্টের বিএসপি আছে, ও তো রিটেনশন নিয়ে আসছে, ওকে তো ক্যাথেটারাইজেশন করতে গেছে আর কি, ক্যাথেটারাইজেশন তো করলে আর কি, এবং ওই পেশেন্টের সার্কামসিশন করা না। এখন ওকে তো তুমি রিট্রাক্ট করে ফেলেছো আর কি, রিট্রাক্ট করে এখন ওইখানে রেখে দিছো আর কি। রেখে দেওয়ার পরে ওখান থেকে একটা কনস্ট্রিক্টিং ব্যান্ড হইতে প্যারাফিমোসিস হয়ে গেছে। তো তো এটাকে না হওয়ার জন্য কি করা যায়? কোশ্চেনটা ভালো, কারণ মানে মাইর খাওয়ার সম্ভাবনা আছে। ও বলবে যে স্যার নলটা ঢুকে গেছে বললি, অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যাবে, তা ঠিক আছে। আচ্ছা, একটু আমরা তাড়াতাড়ি যাই আর কি, কারণ স্যারও চলে যাবে, আমরা একটু আস্তে আস্তে চলে যাবো। তাহলে 1 নাম্বার হচ্ছে জেন্টলি পুল ব্যাক, মানে ওটাকে রিট্রাক্ট করলে ওখানে রেখে দিও না, রেখে না দিয়ে ওকে আবার পুল ব্যাক করে জায়গায় নিয়ে আসো আর কি, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ডোন্ট লিভ দি পাম্প, মানে অনেকক্ষণ ধরে ওখানে ইন্ট্রাকশন করে রাখার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় জিনিস হলো যদি ওই পেশেন্টের যদি সার্কামসিশন আগে করা হতো আর কি, মানে আমার কাছে এটা মনে হয়েছে আর কি এরকম। মেনশন 4 ট্রিটমেন্ট অপশন। প্যারাফিমোসিসের ট্রিটমেন্ট কিন্তু লাগবে, এটা কিন্তু সব কারিকুলামে কিন্তু বলে দিছে যে 4 স্কিনের ইমার্জেন্সি, এটা জেনারেল সার্জন হিসেবে মাস্ট। ইউরোলজি থেকে তারা 3টে জিনিসের উপর অত্যন্ত জোর দিয়েছে। ওয়ান ইজ দ্য ট্রমা অ্যান্ড হেমাচুরিয়া, অ্যান্ড আদার ইজ দ্য 4 স্কিন ইমার্জেন্সি। তাহলে এই পেশেন্টের বেলায় 4টে অপশনের কথা বলতেছে, এই 2, 3, 4, 5 না দিয়ে সংখ্যা বলে দিলে মুশকিল হয়ে যায়। প্যারাফিমোসিস চিকিৎসা করছো না তোমরা আগে? সার্কামসিশন করতেছে। হ্যাঁ হ্যাঁ, তা করা যাবে, কিন্তু এই ধরনের একটা বুড়া একটা পেশেন্ট বিএস, Dorsal slit. আচ্ছা সার্কামসিশন, ডরসাল স্লিট, আর কিছু করা যায় কিনা? অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়া যায়। আস্তে আস্তে ম্যানুয়াল কম্প্রেশন করলে অনেক সময় করে যেতে পারে, আর ইনজেকশন উইথ সলিউশন অফ হ্যাঁ হ্যাঁ বলতেছিল বলছেন। একজন আর কি। এবং 3 হইতেছে ডরসাল স্লিট, এবং 4 নাম্বার হচ্ছে সার্কামসিশন। এরকম করে করা যেতে পারে, আর তো কিছু করা যাবে বলে আমার কাছে মনে হয় না আর কি। মার্গুপ স্যার কি এখনো আছেন? আছি। স্যার, হ্যাঁ স্যার, এইটা একটু দেখেন, কারণ এই যে a mother of 2 years boy brought her child with the complaints of difficulties during maturation and poor stream of the urine. বয়স আছে কিন্তু 2 বছর। বলছে enumerate 3 probable cause, বলো যে 1টা 2টো 3টে 4টে 5টা করে বলো কি অবস্থা। আমার সাথে নাও মিলতে পারে, বয়স হচ্ছে 2 বছর পোস্টেরিয়র ভালভস একটা আর ইউরোটোরোসিল। ইউরেট্রোসিলে কিতা হবে? ইউরেট্রোসিল তো হচ্ছে লোয়ার ইউরেটার, ওখানে ডাইলেটেশন হয়ে যাওয়া ইন্ট্রামুরাল পার্ট, তাই তো? আর কিছু এই আমি এইগুলো বাইর করছি। আর ওই যে স্যার ফাইমোসিস আমি এই 4টে বাইর করছি আর কি। এখন এখন মার্গুপ স্যার বলবেন। তার একটা হচ্ছে পিইউভি হতে পোস্টেরিয়র বাউল congenital meatal stenosis, একটা very very rare কিন্তু হতে পারে, congenital diverticulum of the urethra and phimosis। আর মার্গুপ স্যার আর কিছু কি হওয়ার সম্ভাবনা আছে? ওই যে ইয়ে থাকলে পরে হবে, কোনটা? হাইপোস্পেডিয়াস থাকলে, কনজেনিটাল ইয়ে থাকে, সেন্টার ওর থাকে। সাথে যদি meatal stenosis থাকে, তখন আচ্ছা আচ্ছা না, আচ্ছা, ইউজুয়ালি মানে ওগুলোর যদি সঙ্গে সাথে দিয়ে যদি থাকে। meatal stenosis থাকে, হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াস থাকে না, হাইপোস্পেডিয়াস থাকে।
স্যার সেখানে যদি write হাইপোস্পিডে থাকে 4 স্যার in the beginning. হ্যাঁ হ্যাঁ স্যার কি- হাইপোস্পিডে যদি থাকে তাহলে প্রশ্ন থেকে উল্লেখ করে দিবে না স্যার নাকি এরকম কিছু? ওটা তো মাদার কিছু বলে নাই। আহ, একদম যদি ইয়ে হয় মানে ওই যে পেনাল পার্ট বা একদম ইয়ে পার্ট যখন পেনাল্টি হয় তখন তো পেনাল এটা বা ওরা পেনাল বা বুঝতেই পারে গ্যানুলার না। পার্ট হলে ওরা বুঝতে পারে নাই তখন এটা দিতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা আহ, এখন শোনা যাচ্ছে স্যার, অডিবল এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা তো আমি এইভাবে সাজাইছি আর কি, মানে বাংলা সেন্টেন্সটা করে যে ইউরিনারি অ্যান্ড কালচার আলট্রাসোনোগ্রাফি, কারণ হলো ওইগুলো থাকলে তো ওখানে ইয়ে হয়ে যাবে আর কি, ভয়েডিং ইউরেথ্রোগ্রাম অ্যান্ড ইউরেথ্রোসিস্টোস্কোপি। আর ওই চারটেরই যদি আমরা যদি চিকিৎসা করি তাহলে এগুলো বই থেকে নেওয়া হয়। তারপরে যদি টিউবি থাকলেও এন্ডোস্কোপিক অ্যাবলেশন অফ দ্য ভালভ, নিয়াটাল ইয়ে থাকলে নিউরোটমি, এগুলো। স্যার এখন কি শেষ করে দেবো? 10:30 বাজছে আপনি বললেন। ওরা থাকলে থাকুক। না 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 স্যার, আপনি না না থাকলে যাবে না। স্যার ওই মাঝে একজনে আমি আপনার কাছে পারমিশন না নিয়ে স্যার আপনার নামই আমি লিখে দিছি। তো উনি বলতেছেন যে আমি এত বছর মাস্টারি করেছি, তো এখন আর ছাত্রদেরকে পড়াই না। কেন? যে আমার কাছে মনে হয়েছে যে তাহলে আর আমি এতদিন ধরে কি করে তুললাম। তো আমি বললাম যে না, এটা আপনার ধারণা সম্পূর্ণ ভুল, আপনি মৃত্যু পর্যন্ত ছাত্রদেরকে পড়াই যাবেন আর কি। তো আপনার কথা স্যার আমি লিখছি ওখানে আর কি, যে মারগুপ স্যার যে উনি তো 10-12 বছর আগে থেকে ইয়ে করে গেছেন এবং উনি সব ক্লাসেই, তো এটা ওনার মতন আপনি কন্ট্রিবিউট করেন। তার ফলে স্যার আমরা সামনের দিনে আবার স্যার অনেক আছে। ইনশাআল্লাহ। আমরা তো রোজা চলে আসতেছে আবার। রোজার আগে একদিন। তোর আগে তো করা যাবে। হ্যাঁ জি জি, লাগে পরপর 2 দিন নিয়ে স্যার এটা শেষ ঠিক করি। আছে। তাহলে ছাত্ররা এই যেগুলো আমরা বললাম একটু একটু মনোযোগ দিয়ে, মানে সোজা কথা হলো কি, জেনারেল সার্জন হওয়া কিন্তু সত্যি খুব কষ্টের ব্যাপার। কারণ হলে এত কিছু মনে করে রাখতে হয় যে আমার কাছে এখনো ঘাম ধরে যায় আর কি, এত ইনফরমেশন, মানে actually খুব জটিল ব্যাপার স্যাপার। কই বারবার করে হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে রোজার সময় ক্লাস বন্ধ না দিয়ে স্যার আসরের পর করলে এক ঘন্টা করলে বাবারে আসরের পর মাথা ঘুরতে থাকি আর কি। আচ্ছা আসুক রোজা আসুক দেখি। মানে বেশি হলে ইয়ে করতে পারেন, 11টা থেকে 12টা করতে পারেন। হ্যাঁ রাতের বেলায় করা যায় আর কি, কিন্তু না, দিনের বেলা 11টা থেকে 12টা, তখন মোটামুটি একটা ইয়ে থাকে সবাই। কারণ আসরের সময় অনেকেই অনেক টায়ার্ড হয়ে না যাবে। আসরের সময় করা যায় না। আর এই সময় করা যাবে না, অনেকে নামাজ পড়বে, ইয়ে করবে। হ্যাঁ নামাজ পড়ে। আজকে ওই যে 11টা থেকে 12টা সকালবেলা, দ্যাট ইজ এ গুড টাইম। যদি বা ওরা 11:30 পর্যন্ত। যদি ওরা জয়েন করতে পারে তারপরে আমার সমস্যা নাই। আচ্ছা আমরা আলাপ করে নেবো না। আচ্ছা ঠিক আছে। সকালবেলা অফিস থাকে যে স্যার। হ্যাঁ অফিস থাকে ওদের স্যার, ওইটা একটা সমস্যা। দেখি না, দেখা যাক আর কি, রমজান আসুক। হ্যাঁ, প্রথম 2 সপ্তাহ করলেন, তারপরে বন্ধ করে দিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার।